তাহলে রেকর্ড করে ফেললাম। হ্যাঁ, একটু সবাই একটু কথা বললে আমার মনে হয় যে আরও অনেক ইজি হয়ে যাবে, কারণ প্রশ্ন করলে আমি বুঝাইও মজা পাবো। তাহলে সিভিএলএম এর মূল কম্পোনেন্ট কয়টা? 5টা। তার মধ্যে কি কি আছে? ইনফরমেশন শিট, তারপরে রয়েছে অ্যান্সার শিট, সেলফ চেক শিট, তারপরে রয়েছে ইনফরমেশন শিট। সরি, আবারও আউলে ফেলছি। প্রথমে থাকে ইনফরমেশন শিট, তারপর থাকে আমাদের প্রশ্ন আর কি, সেলফ চেক শিট, তারপর থাকে অ্যান্সার শিট, তারপর থাকে জব শিট, তারপর থাকে জব স্পেসিফিকেশন শিট। আপনারা তো নিশ্চয়ই এই যে কোনো একটা অ্যাসেসমেন্টে পরীক্ষা দিয়েছেন, যেমন স্যার গ্রাফিক ডিজাইনে পরীক্ষা দিয়েছেন। সো গ্রাফিক ডিজাইনে একটা জব আসছিল, তো ওই জবের ভিতরে কিন্তু একটা জায়গায় বলে দিয়েছিল যে স্টেপসগুলো কি কি, মানে আপনি প্রথমে কম্পিউটার চালু করবেন, ইলাস্ট্রেটরে ঢুকবেন, তারপর এটা করবেন, এতটুকু পর্যন্ত। এইটা হচ্ছে, এটা এক ধরনের একটা কাগজ ছিল। এবং আরেকটা কাগজ ছিল, যেই কাগজের ভিতরে আরও 2টা কাগজ ছিল, যে কাগজের ভিতরে বলে দিয়েছিল যে আর্টবোর্ডের সাইজটা কত হবে, বা একটা পোস্টার তৈরি করতে দিছে, ওই পোস্টারের সাইজটা কত হবে এটা বলে দেওয়া ছিল। এবং এই পেজের পরের পেজে একটা স্যাম্পল দেওয়া ছিল। এই আমরা যখন অ্যাসেসমেন্টে দিয়েছিলাম স্যাম্পল দেওয়া ছিল, ওই স্যাম্পলটা আমরা যেখানে পেয়েছিলাম ওইটাকে বলা হয় স্পেসিফিকেশন শিট। অর্থাৎ যেখানে এই কাজটার কোথায় কি হবে, কোথায় কতটুকু লাগবে, ওইটা বর্ণনা করা থাকে স্পেসিফিকেশন শিটে। আর কোন কোন ধাপে, একটার পর একটা ধাপ আছে না, ওই ধাপগুলো বর্ণনা করা থাকে জব শিটে। অর্থাৎ আপনাকে কি করতে হবে, আপনাকে প্রথমে কারেন্টের সুইচ দিতে হবে, প্লাগের মধ্যে আপনি দিয়ে আপনি ইলেকট্রিসিটি লাইন করবেন, এই যে ধাপ টাপগুলো এগুলো হচ্ছে সেটা। এরপর ইনফরমেশন শিট মানে হচ্ছে ওই যে আমরা ছোটোবেলায় বই পড়ছি, বইয়ের মধ্যে যা ছিল ইনফরমেশন শিটের মধ্যে তা থাকে। এবং সেলফ চেক শিট, সেলফ চেক শিটের মধ্যে থাকে কিছু প্রশ্ন থাকে, কিছু এমসিকিউ থাকে, কিছু শূন্যস্থান থাকে, কিছু সিকিউ থাকে। এটা কেন থাকে? এটা ওই যে আপনি উপরে 1 নম্বরে ইনফরমেশন শিট পড়লেন, ওই ইনফরমেশন শিটটা ভালো করে বুঝলেন কি না, এটা বোঝার জন্য আপনার সেলফ চেক শিটের আয়োজন করা হয়। এই সেলফ চেক শিট আপনি যদি ভালো মতো পারেন, বা আপনি যদি সেলফ চেক শিটটা বোঝার চেষ্টা করেন, আপনি কোনো কিছু জানলে আপনি যেটা জানেন সেটা আসলে সঠিক কিনা উত্তরপত্রটা আবার পাওয়া যায় অ্যান্সার শিটে। তাহলে আজকে আমরা অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু শিখে ফেলছি। প্রথমে কি শিখলাম যে সিএস এর ভিতরে, সিএসটা আসলে কি? সিএস এর ফুল ফর্ম হচ্ছে কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়ালস। সিএস এর ভিতরে কি থাকে? সিএস এর ভিতরে এই যে ইনফরমেশন থাকে, সিএস এর ভিতরে ইনফরমেশন থাকে, কোন একটা সম্পর্কে তথ্য থাকে। এবং একটা সিএস 5টা কম্পোনেন্টের সমন্বয়ে গঠিত হয়। তার মধ্যে একটা হচ্ছে ইনফরমেশন শিট, একটা হচ্ছে সেলফ চেক শিট, একটা হচ্ছে অ্যান্সার শিট, একটা হচ্ছে জব শিট, একটা হচ্ছে স্পেসিফিকেশন শিট। সো আমাদেরকে এই যে পুরো একটা সিভিএলএম আমরা দেখতে পাচ্ছি না, 58 পেজ, এই 58 পেজের সিভিএলএম পুরোটা আমাদের পড়তে হবে না, আমাদেরকে পড়তে হবে জাস্ট শুধুমাত্র ইনফরমেশন শিট। আমরা যদি ভালো করে ইনফরমেশন শিট পড়ি, তাহলে আমরা জব শিটের কাজটাও পেরে যাব, আমরা নিজেরা এই প্রশ্ন উত্তর এইগুলো আমরা অটোমেটিকলি জেনে যাব। হ্যাঁ, অটোমেটিকলি আমরা জেনে যাব। সো আমাদের কাজ হবে কি, শুধু ইনফরমেশন শিট পড়া। তাহলে আমি একটু মিলাই যে আমাদের পড়া কত কম। দেখেন, 1 নাম্বার সিভিএলএম এর ভিতরে আমাদেরকে পড়তে হবে এই 5 থেকে এই 10 পেজ যাইতে, যতগুলো পেজ ধরে নিলাম আমি 5 থেকে 5, 6 থেকে 10 পর্যন্ত গেলে আমাদের ধরে নিতে পারি আমাদের 5 পেজের দরকার। সো আমাদেরকে এই 1 নাম্বার ইনফরমেশন শিট ভালো করে বুঝতে হলে মাত্র 5 পেজটা পড়তে হবে। 2 নাম্বার ইনফরমেশন শিট আবার চলে যায়। দেখেন, এখানে আসলাম 2 নাম্বার ইনফরমেশন শিট, এটা আমাদেরকে পড়তে হবে। এটা পড়তে হলে আমাদেরকে 12 থেকে 12 দুগুণে 24, আচ্ছা 12 থেকে 34 পর্যন্ত যেতে হবে, তাই না? তাহলে আমরা ধরে নিলাম এখানে 10 আর 34, তাহলে 20, টোটালি ধরেন এখানে আমাদেরকে 22 পেজের মতো পড়তে হবে, 22 পেজ। তারপর আমরা চলে আসলাম ইনফরমেশন শিট, এখানে দেখলাম 1 থেকে 8 পর্যন্ত, তাহলে এখানে হলো ধরেন 8টা পেজ, 8টা পেজ পড়তে হবে। তাহলে ইনফরমেশন শিট 3 শেষ করে ফেললাম। সো এই সিভিএলএম এর মধ্যে শুধুমাত্র ইনফরমেশন শিট রয়েছে 3টা। এখন আমি একটু প্রশ্ন করবো আপনাদের কাছে, এই পুরো সিভিএলএম এর মধ্যে জব শিট আছে কয়টা? প্লিজ একটু বলার চেষ্টা করেন। এই পুরো সিভিএলএম এর ভিতরে
যদি ইনফরমেশন শিট থাকে 3টা, তাহলে জব শিট কয়টা? 2টা। জব শিটও 3টাই থাকবে, কারণ 3টা। জব শিটও 3টাই থাকবে, কারণ প্রত্যেকটা সিভিএলএম তো অবশ্যই জব শিট থাকে। একটা সিভিএলএম এর ভিতরে অবশ্যই কি কি থাকে? ওই যে ইনফরমেশন শিট থাকে, প্রশ্ন থাকে, উত্তর থাকে, জব শিট থাকে, জব ইনফরমেশন জব স্পেসিফিকেশন শিট থাকে। 5টা ছাড়া তো ইনফরমেশন শিট হয় না। তার মানে যেখানে একটা ইনফরমেশন শিট আছে সেখানে একটা অ্যান্সার শিট আছে, সেখানে একটা কোশ্চেন আছে, এবং সেখানে জব শিট, জব স্পেসিফিকেশন শিট অবশ্যই আছে। সো একটু দেখেন তো আমরা কয় পেজ পড়বো? আমরা এখানে বসবো 8 5 13, আর 13 আর ধরেন 20 আসতেছে 33 34 35। টোটালি আমাদেরকে মাত্র 35 পেজ পড়তে হবে। দেখেন আমি পড়া কোথায় কমায় ফেলছি। আমাদেরকে এই 60 পেজ থেকে, প্রায় 60 পেজ থেকে আমাদেরকে অর্ধেক পেজগুলো পড়তে হবে। এবং এই 35 পেজের ভিতরে গিয়ে দেখবেন যে 35 পেজের অনেকগুলো পেজ এমনিতেই চলে গেছে। সো চলেন আমরা এমনিতেই চালাই দিই আজকে। হ্যাঁ, আজকের ক্লাসটা এমনি শেষ করে দিব ইনশাল্লাহ। না পড়ায় পড়ায় কীভাবে পাস করানো যায় এই ব্যবস্থাটা করি আর কি। হ্যাঁ, সো চলেন আমরা এখানে চলে আসি। এই যে ইনফরমেশন শিট 1, এই ইনফরমেশন শিট 1-এর মধ্যে আমাদেরকে এই শেখানোর চেষ্টা করছে যে ওয়ার্ক উইদিন টিবিএড পলিসি ফ্রেমওয়ার্ক। অর্থাৎ আমরা তো কাজ করি, তাই না? এখন আমরা যদি একটা ফ্রেমওয়ার্কে কাজ না করি তাহলে দেখা যাবে কি, ওই যে বস, আমি যে অফিসে চাকরি করি, ওই অফিসে বস যে চেয়ারে বসে ওই চেয়ারে আমি গিয়ে বসে থাকবো। বস আসলে বলবো আপনি ওখানে বসেন। তাহলে এটা তো খুবই মারাত্মক লেভেলের একটা ফাইজলামি হয়ে যাচ্ছে, তাই না? এখন একটা ফ্রেমওয়ার্কে আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে। এখন ফ্রেমওয়ার্কে কাজ করতে হলে ভাই আমাকে তো নিয়ম নীতি মানতে হবে। এখন ওই নিয়ম নীতিটা কোথায়? ওই নিয়ম নীতিটাই হচ্ছে এই যে একটা পলিসি। তো এই পলিসিটা আবার মেক করছে কে? এটা একটা টিভিএড সেক্টরের একটা পলিসি মেক হয়েছে। যে করছে সেটা আমি ভবিষ্যতে জানবো, একটু পরে 2 নম্বর পেজে জানবো। কেউ একজন একটা পলিসি তৈরি করছে। এখন ওই পলিসি মেনটেন করে আমরা কাজ করা শিখবো আজকে। কথা হচ্ছে এটা। তাহলে আমরা 1 নম্বর ইনফরমেশন শিটে শিখবো যে আমরা যে কাজ করব, কাজটা আসলে পলিসি মেনটেন করে হইতে হবে, একটা ফ্রেমওয়ার্কের ভিতরে থেকে কাজটা করতে হবে। এটা হচ্ছে বিষয়। সো এটা জানতে হলে আবার জানতে হবে তাহলে ফ্রেমওয়ার্কটা এবার কে তৈরি করছে, ফ্রেমওয়ার্কটা আসলো কই থেকে, টিভিএড সেক্টরটা আবার কি, টিভিএডের পলিসির দরকার ছিল কি। তাইলে এবার একটু জানি টিভিএড কি। টিভিএডটা হচ্ছে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। অর্থাৎ টিভিএড সেক্টরটা টেকনিক্যাল এবং ভোকেশনাল, বুঝেন? একটা হচ্ছে টেকনিক্যাল এডুকেশন, একটা হচ্ছে ভোকেশনাল এডুকেশন। টেকনিক্যাল এডুকেশন মানে হচ্ছে খুব ডিপলি জানা। যেমন আমাদের এখানে আমাদের স্যার আশরাফ স্যার হচ্ছে ইঞ্জিনিয়ার। তো ইঞ্জিনিয়ার হইতে হলে ডিপলি পড়ালেখা করতে হবে, অনেক বছর পড়ালেখা করতে হবে, অনেক ডিপলি নলেজ অর্জন করতে হবে। আর ভোকেশনাল মানে কি, ওই যে 3 মাস 4 মাস একটা কোর্স করে যোগ্যতা সম্পন্ন হয়ে যায়, এটা হচ্ছে ভোকেশনাল কোর্স, অর্থাৎ শর্ট টাইমে শিখি। তাইলে টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনের মধ্যে আশা করি আমরা পার্থক্য বুঝাইতে পারবো, বলতে পারবো। তো কি হয়েছে, এই টিভিএড সেক্টরে কি করতেছে, টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। তার মানে এই যে 3 মাসের শিক্ষা এবং অনেক বছর ধরে ডিপলি আমরা শিখি, এই শিক্ষা, 2টা শিক্ষা ব্যবস্থার ট্রেনিং যে সিস্টেম আছে, এই সিস্টেমটা নিয়ে টিভিএড সেক্টর কাজ করে। টিভিএড সেক্টরের সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে দক্ষ কর্মী গড়ে তুলবে, দক্ষ কর্মী গড়ে তুলবে। আসলে এডুকেশনের উদ্দেশ্যই তো এটা, শিক্ষানোর উদ্দেশ্যই তো মানে কি, কাজ করবে, কামাই করবে, ইনকাম করবে, হ্যাপি থাকবে, ইনকাম করার উদ্দেশ্যই এটা। তো টিভিএড সেক্টরের উদ্দেশ্য এটা। তাইলে আমরা টিভিএড সেক্টর নিয়ে মোটামুটি ভালো করে বুঝলাম। এরপর আমরা শিখবো যে রিফর্ম টিভিএড সিস্টেম। অর্থাৎ টিভিএড সিস্টেম তো ধরেন অনেক আগে থেকে চলে আসতেছে, একদম পৃথিবীর সূচনা থেকেই তো ভাই মানুষ এই পড়ালেখা নিয়ে কাজ করতেছে, তাই না? এই টেকনিক্যাল ভোকেশনাল নিয়ে কাজ করতেছে। কিন্তু হঠাৎ করে বাংলাদেশে 2011 সালে যে কোনো বুদ্ধিমান ব্যক্তিদের ভিতরে এই টিভিএড রিফর্ম করার, এই সিস্টেমটাকে চেঞ্জ করার একটা চিন্তা চলে আসছে। তো চিন্তাটা চলে আসলো, এইবার তারা কি করলো, তারা কইলো টিভিএড সিস্টেম এর যতগুলো লেজিসলেশন আছে, যত নীতি নৈতিকতা আছে, আইন কানুন আছে, এই আইনগুলো আমরা সব চেঞ্জ করে ফেলবো। ঠিক আছে? এই যে দেখেন না, বর্তমানে বাংলাদেশের সরকার গঠিত হইলো, সরকার আইসে কি করতেছে, সরকার চাইতেছে যে এই যে যত যা উল্টাপাল্টা যা আছে সব সংস্কার করে ফেলবে। এইরকম আর কি টিভিএড সেক্টরের একটা বড় রিফর্ম করার চেষ্টা করলো। প্রথমেই তারা এজেন্ডার মধ্যে একটা এজেন্ডা নিয়ে আসলো, এই লেজিসলেশন চেঞ্জ করবে। 2 নম্বরে তারা চিন্তা করলো কি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি। তারা কি করবে, এই যে একটা পলিসি আছে না, এই যে নিয়ম নৈতিকতা আছে না, যে আইন আছে, সংবিধান আছে, এইগুলোকে তারা চেঞ্জ করবে বা এগুলোকে ভালো করে ডেভেলপ করবে। তাহলে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি তৈরি করবে। এরপর দেখেন ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক।
অর্থাৎ এই যে আমরা 1 থেকে 7 10 পর্যন্ত পড়ছি, এটাও কিন্তু একটা কোয়ালিফিকেশন, একটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্ক মেনটেন করেই কিন্তু আমরা আজকে ইন্টার পাস তারপরে অনার্স পাস এভাবে পাস করে আসতেছি। সো আমরা যদি এই যে এখন ধরেন আমি ডিজিটাল মার্কেটিংয়ের 3 পাস না করে আমি যদি 6 পাস করে ফেলি, তাহলে তো বিষয়টা খুব খারাপ দেখা যাচ্ছে না? সো এই যে একটা লেভেলের পর একটা লেভেল করতে হয়, পাস করতে হয়, এই লেভেলগুলো ডিসক্রিপ করছে যে এই লেভেলে এইটা পড়বে, 2 নাম্বার লেভেলে ওইটা পড়বে, 3 নাম্বার লেভেলে এইটা পড়বে, 4 নাম্বার লেভেলে ট্রেনার হবে। এই যে ধাপগুলো বন্টন করছে এই NTVQF, অর্থাৎ ন্যাশনাল টেকনিক্যাল ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। এটা তাহলে আমরা 3টা এজেন্ডা ভালো করে বুঝলাম। 4 নাম্বার এজেন্ডাটা কি রয়েছে? টিভিএর ডাটা, এই যে 4 নাম্বার রয়েছে যে QA সিস্টেম, অর্থাৎ কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম। বিভিন্ন প্রতিষ্ঠান দিয়ে বসে আছে, কিন্তু পড়ানোর নামে কিছুই পড়াইতে পারতেছে না, বুঝাইতে পারতেছেন না, শিক্ষক স্টুডেন্টরাও মন খারাপ করে বসে আছে। এখন এই প্রতিষ্ঠানের কোয়ালিটি এনশিওর করার জন্য NSDA কিন্তু অনেক ধরনের আইন তৈরি করতেছে, কোয়ালিটি সিস্টেম তৈরি করতেছে। অর্থাৎ NSDA এর একটা নিয়ম আছে যে প্রতি বছর 100 জনকে যদি সার্টিফিকেট না দিতে পারে NSDA এর পক্ষ থেকে কোনো প্রতিষ্ঠান, তাহলে ওই প্রতিষ্ঠানের আবার নতুন করে অনুমোদন নিতে হবে, অর্থাৎ অনুমোদন বাতিল হয়ে যায়। এবং এই টিভিএড সেক্টরেই বিভিন্ন অ্যাসেসররা উল্টাপাল্টা অ্যাসেসমেন্ট নেয়। সেক্ষেত্রে ওই একজন ক্যান্ডিডেট ওই অ্যাসেসরের বিরুদ্ধে আবেদন করার, অ্যাপিল করার একটা সিস্টেম আছে। এই সিস্টেমটাও কিন্তু এই কোয়ালিটি অ্যাসিওরেন্স সিস্টেম। তারপর দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠান NSDA থেকে অনুমোদন নিলে তাদেরকে একটা ডকুমেন্ট দেয়, অনুমোদনের একটা কপি দেয়। ওই কপির ভিতরে ডেট লেখা থাকে যে এই আজকে থেকে আগামী 5 বছর পর্যন্ত তোমাকে অনুমতি দেওয়া হলো। এগুলো হচ্ছে কোয়ালিটি অ্যাসিওরেন্স সিস্টেমের মধ্যে পড়ে। সো এই টিভিএটের রিফর্ম এজেন্ডা, এই যে অনেক সংস্কার করবে, এই সংস্কারের মধ্যে তারা এই বিষয়গুলো মাথায় রাখছে। টিভিএট ডাটা সিস্টেম দেখবেন আপনি NSDA-তে একজন স্টুডেন্ট হিসেবে বা একজন অ্যাসেসমেন্টে দিতে চাইলে আপনার ওই যে NID কার্ড চায়, আপনার বাবার নাম, মায়ের নাম, বাংলায় অনেক তথ্য ইনফরমেশন দিয়েই কিন্তু আপনাকে অ্যাসেসমেন্ট দিতে হয়। তারপর দেখেন কি করলো, চিন্তা করলো যে বাংলাদেশে সহ বিভিন্ন দেশে তো অনেক শিক্ষার্থী আছে যারা অনেক কিছু জানে, তাদের সার্টিফিকেট দরকার। সো আমরা কি করব, তাদেরকে সার্টিফিকেট দিব, RPL সিস্টেম নিয়ে আসছে। তারপর দেখেন মডেল ফর কম্পিটেন্সি বেস ডেভেলপমেন্ট অ্যান্ড নিউ ডিমান্ড রিভেন কোর্স, অর্থাৎ নতুন নতুন কী কী কোর্স আছে, কী কী শিখাইলে মার্কেটে ভালো চলবে, এগুলোর ব্যবস্থা করছে। তারপর কি করছে দেখেন, নিউ ট্রেনিং প্রোগ্রাম, নতুন নতুন ট্রেনিং প্রোগ্রামের ব্যবস্থা করছে। কাদের জন্য? টিচারদের জন্য এবং প্রিন্সিপালদের জন্য। বাংলাদেশ সিস্টেমে দেখা যায় কি, একবার কেউ যদি কোনোভাবে ভুলে চক্করে BCS ক্যাডার হয়ে যেতে পারে, এরপরে আর পড়ালেখা মনে রাখে না। এটা আমরাও করি। অর্থাৎ আমাদেরকে এখন যদি ওই যে ক্লাস 5-এর একটা বাংলা বই দিয়া এবং বাংলা পরীক্ষার প্রশ্ন দিয়ে বলে পরীক্ষা দেন, আমরা মনে হয় না আমরা 80 পাবো। কারণ কি, ওই যে আমরা আর নতুন করে শিখি না, যা শিখে আসি একবারে জীবনের মতো শেষ, ওটারে কবর দিয়ে আসি। তো এই টিভিএড সেক্টর কি করছে যে এই টিচার যেন ঘুমায় ঘুমায় না শিখে, টিচারদের ভালো শেখার জন্য কি করছে, নতুন কোর্সের ব্যবস্থা করছে। ইনহ্যান্স ওয়ার্ক বেসড ট্রেনিং ইনক্লুডিং অ্যাপ্রেন্টিসশিপ, অর্থাৎ কি করছে, অ্যাপ্রেন্টিসশিপ কোর্সের ব্যবস্থা করছে। অ্যাপ্রেন্টিসশিপ কোর্স কি, ওই যে ইন্টার্নশিপের মতো। ইন্টার্নশিপ আর অ্যাপ্রেন্টিসশিপ কিন্তু আলাদা, কিন্তু প্রায় সেম কিন্তু আলাদা। ইন্টার্নশিপ মানে হচ্ছে কি, আমাদের অফিসে কাজ করবে, কাজ শিখবে, এ হচ্ছে বিষয়। তাকে আমরা টাকা নাও দিতে পারি। কিন্তু অ্যাপ্রেন্টিসশিপের অবশ্যই তাকে তার একটা অধিকার আছে, একজন ক্যান্ডিডেটের 8টা অধিকার আছে। এই 8টা অধিকার নিশ্চিত করতে হবে অ্যাপ্রেন্টিসশিপে পড়াইতে হলে, সেটাও সামনে বর্ণনা করা হয়েছে। সো এইগুলো হচ্ছে, এই যে ছোট ছোট টপিকগুলো বললাম, এই টপিকগুলোই ছিল টিভিএটকে বাস্তবায়ন করার তাদের উদ্দেশ্য। এইবার এই টিভিএট রিফর্ম এজেন্ডা বা টিভিএট রিফর্ম সিস্টেম নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? প্লিজ একটু বলেন। মনে রাখার মতো আর কোনো কৌশল আছে, বা আরও বুঝতে কি অসুবিধা হচ্ছে, মনে থাকবে না বলে মনে হয়? শর্ট ফর্ম করে করে মনে রাখলে তো কোনো সমস্যা হবে না না, মনে হয়। সমস্যা হবে না। আচ্ছা, এবার আমি বন্ধ করে দিলাম। একটু আপনারা একটু বলার চেষ্টা করেন তো, এই টিভিএটটা কি আসলে, বলেন। টিভিএটের মূল কাজ কি, উদ্দেশ্য কি, একটু বলেন তো, যা মনে আছে তাই বলেন। টিভিটের মূল কাজ হলো স্কিল ডেভেলপ করা। দক্ষ কর্মী গড়ে তোলা, শেষ। আচ্ছা, তাহলে টিভিএট যখন চিন্তা করছে, তখন তো নিশ্চয়ই টিভিএট সেক্টরের কিছু চ্যালেঞ্জ ছিল, খুব সমস্যা ছিল। এই সমস্যাগুলো থেকে উদ্ধার পাওয়ার জন্য কি কি এজেন্ডা নিয়ে কাজ করার চিন্তা করছে NSDA? যা মাথায় আসতেছে স্যার। 9টা এজেন্ডা। তারপর একটা হচ্ছে লেজিসলেশন মডিফাইড, তারপর হচ্ছে ওই যে NSDP,
ডেভেলপমেন্ট পলিসি তৈরি করবে, হ্যাঁ, ফ্রেমওয়ার্ক তৈরি করবে, মাথা হ্যাঁ আসছে? হ্যাঁ, তারপর হচ্ছে ওই যে এনটিভিকিউ এফ ইয়েস, হ্যাঁ, ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক তৈরি করবে। তারপর আর কি মাথায় আসতেছে? আরপিএল, যারা জানে সার্টিফিকেটের দরকার তাদের। হ্যাঁ তারপর কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম। আর কি আসতেছে মাথায়? ট্রেনারদের জন্য, প্রিন্সিপালদের জন্য কোর্সের ব্যবস্থা করছে। নতুন তারপর ওই যে কোর্সের ডাটা সিস্টেম একটা ছিল মনে হ্যাঁ, হয়, ডাটা ডাটা। সিস্টেম ছিল। তারপরে যে ট্রেনাররা যেন কোর্স করতে পারে, এই বিষয়গুলো হ্যাঁ ছিল। তাই না স্যার? খুব সহজ না? এই যে পরের দিন দেখবেন যে আরেকবার যখন আপনি বাসায় বসে বসে চোখগুলো দেখবেন, আপনার কাছে মনে হবে এগুলো খুব সহজ, কিন্তু এখন কঠিন মনে হচ্ছে। আচ্ছা, এইবার চলে আসি এই এনএসডিপি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি। এইটা কিন্তু কিসের একটা এজেন্ডা? এটা কিন্তু এই যে রিফর্ম টিভিএড সিস্টেমের একটা এজেন্ডা। সো এইখানে কি হয়েছে? এখানে এই উপরে যে কাজগুলো করছে না, যে কথাগুলো বলছে, এই কথাগুলোর জন্যই তারা পলিসি মেক করছে। এটা কত সালে? 2011 সালে। দেখেন এই পলিসির মেন কথা হচ্ছে কি, দেখেন, প্রিভিশন অফ ডিমান্ড ড্রিভেন রেসপন্সিভ ট্রেনিং প্রিভিশন, অর্থাৎ এই টিভিএড সেক্টরের যে উদ্দেশ্য, এই পলিসি এই উদ্দেশ্যেই কাজ করতেছে। কি করতেছে দেখেন, ডিমান্ড ড্রিভেন কোর্সের ব্যবস্থা করবে, অর্থাৎ রিকগনাইজড কোয়ালিফিকেশন, অর্থাৎ ওই যে কোয়ালিফিকেশন সিস্টেম নিয়ে কাজ করবে। স্ট্রেনথেন্ড অ্যাপ্রেন্টিসশিপ, এই যে অ্যাপ্রেন্টিসশিপ উপরে পড়লাম, এই অ্যাপ্রেন্টিসশিপ নিয়ে কাজ করবে, এর সম্পর্কে বর্ণনা করা হয়েছে। দেখেন আন্ডার প্রিভিলাইজড গ্রুপ, এইটা একটু মনে রাখবেন। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্টের মধ্যে ওই এখান থেকে যে পয়েন্টগুলো কথা বলা হয়েছে, এর মধ্যে একটু অতিরিক্ত এখানে চলে আসছে কি, ওই যে আন্ডার প্রিভিলাইজড গ্রুপ যারা, তাদের জন্য কি করছে, অ্যাপ্রেন্টিসশিপ কোর্সের আয়োজন করেছে। তাহলে এইবার আপনাকে যদি প্রশ্ন করে এন এস, সরি আমি আউলা লিখতেছি কেন, NSDP এর ফুল ফর্ম কি যদি জিজ্ঞেস করে, কি বলা যাবে? ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি। আচ্ছা, যদি বলা হয় ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসির উদ্দেশ্য কি, কেন তৈরি করা হয়েছে, আপনি তখন উত্তর দিয়ে দিবেন যে এই যে প্রিভিশন অফ ডিমান্ড ড্রিভেন রেসপন্সিভ ট্রেনিং প্রিভিশন, ট্রেনিং প্রিভিশন লাগবে না, যে প্রিভিশন অফ ডিমান্ড ড্রিভেন রেসপন্সিভ ট্রেনিং, অর্থাৎ রেসপন্সিভ ট্রেনিং করাই, ট্রেনিং নিশ্চিত করাই হচ্ছে এই এনএসডিপি অর্থাৎ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসির একটা উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য কি? রিকগনাইজড কোয়ালিফিকেশনস। 3 নম্বর উদ্দেশ্য কি? স্ট্রেনথেন্ড অ্যাপ্রেন্টিসশিপ আন্ডার প্রিভিলাইজ গ্রুপ, অর্থাৎ সুবিধা বঞ্চিত যারা, তারা যেন মানে শিখতে পারে অ্যাপ্রেন্টিসশিপ উপায়ে। অ্যাপ্রেন্টিসশিপের সবচেয়ে বড় একটা অধিকার হচ্ছে যে আর্ন অ্যান্ড লার্ন, অর্থাৎ পেটে ভাতে সে আর্নও করবে এবং শিখবেও। এখন একটু বলি, ধরেন আমি আশরাফ স্যারের প্রতিষ্ঠানে কাজ করব। এখন কাজ করতে গেলাম, স্যার মনে করলো এই তো আমার কাছে অ্যাপ্রেন্টিসশিপ শিখতে আসছে, সো এর তো টাকা পয়সা দেওয়া লাগবে না, বা এর অল্প কিছু টাকা দিলে হয়, তো এরে আমি একটা কাজ করব, এরে আমি আগামী 20 বছর আমার এখানে এইভাবে রাখবো, প্রত্যেক দিন আমি ওরে অল্প অল্প শিখাবো, আমি বেশি শিখাবো না, বেশি শিখালে তো আমার এখানে আর থাকবে না। এই যখন মালিকরা এই ধরনের চিন্তা ভাবনা করা শুরু করছে, তখন এই অ্যাপ্রেন্টিসশিপের এই 8টা কম্পোনেন্টের মধ্যে একটা কম্পোনেন্ট চলে আসছে যে এটা একটা টাইম বাউন্ড হইতে হবে, এটা স্ট্রাকচার ওয়েতে হইতে হবে, এটার একজন সুপারভাইজার থাকতে হবে। অর্থাৎ ধরেন সুপারভাইজার নাই, কিন্তু আমি এখানে আইসা ভাই একা একা বসে শিখবো কিছু, মানে আমার যদি সে না শিখায়, ধরেন আমি একজনের কাছে মোবাইল সার্ভিসিং শিখতে গেলাম, সে আমার সামনে ঠিকই মোবাইল সার্ভিসিং করতেছে, কিন্তু সে মুখ দিয়ে কিছু বলতেছে না, তাহলে আমি কি শিখতে পারবো? সে আমাকে স্ব ইচ্ছায় সুপারভাইজ করতেছে না, সো আমি শিখতে পারবো না। সো এরকম 8টা পয়েন্ট নিয়ে আবার ভবিষ্যতে কথা আসতেছে। তাহলে আমরা পলিসি নিয়ে জেনে গেলাম। এইবার দেখেন মেইন ফিচার অফ দ্য ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসির মেইন ফিচার আছে। উপরে ছিল ন্যাশনাল স্কিল উপরে পড়ছে কি টিভিএটের এজেন্ডা, টিভিএট সিস্টেমের এজেন্ডা। এখন কি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসির মেইন ফিচারগুলো কী কী? উপরে যা পড়ে আসছেন দেখেন, এই যে NTBQF পড়ে আসছেন, কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম পড়ে আসছেন, RPL পড়ে আসছেন, অ্যাপ্রেন্টিসশিপ পড়ে আসছেন, CBTA ওই যে ট্রেনিং সিস্টেম, নতুনদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা, ট্রেনারদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা। দেখেন তো কমন পড়তেছে না? সব কিন্তু প্রায় কিন্তু সেম বিষয়গুলোই। তাহলে আমি একটা বিষয় বলি আপনাদেরকে, যদি বলা হয় টিভিএট রিফর্ম এজেন্ডা, তখন আপনি যে অ্যান্সারগুলো বলবেন এবং ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসির মেন ফিচারগুলো, তখনও যদি আপনি সেম অ্যান্সারগুলো লিখেন পরীক্ষার হলে, আপনার অ্যান্সার কাউন্ট করা হবে। সো আপনাদের এখন কাজ হবে, এই যে 3টা পার্ট আমরা শিখলাম, এই 3টা পার্টের মধ্যে কমন যে টপিকগুলো আছে, এই টপিকগুলো খাতায় লিখে ফেলবেন। তখন যদি আপনাকে বলে যে মেইন ফিচারগুলো লেখো, তখন আপনি এগুলো লিখে ফেলবেন। টিভিএট রিফর্ম এজেন্ডার যদি ইয়েগুলো লেখো, এজেন্ডাগুলো লেখো, তখন আপনি এগুলো লিখে ফেলবেন। এই হচ্ছে কাহিনী শেষ। এবার চলে আসি
ন্যাশনাল টেকনিক্যাল ভোকেশনাল অ্যান্ড কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, কোয়ালিফিকেশন নিয়ে আমরা পড়ব। গত লাইভ ক্লাসে আমরা পড়েছিলাম কোয়ালিফিকেশন দুই প্রকার, একটা হচ্ছে NTBQF আর একটা হচ্ছে BNQF। BNQF এই দুইটা বিষয় নিয়ে একটু কথা বলি এখন। NTBQF এর ফুল ফর্ম তো আমরা জানি, ন্যাশনাল টেকনিক্যাল ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, আর এখানে হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। এখন আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, যে এইটা যদি আমরা এই বাংলাদেশ এই বিটা না রাইখা যদি আমরা শুধু লিখলাম ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, তাহলে কি হইতো না? হইতো। এখন তো তাইলে হইলে আবার এই বাংলাদেশে আনার দরকার কি ছিল? আর না হলে এই এনটা কাইটা দিত, বিটা রাখতো, তাহলে BQF হইতো না, বাংলাদেশ কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, এটা রাখলেও কিন্তু কাজ হইতো। কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায়? সমস্যাটা হচ্ছে এই বি দিয়ে যে দেশের আরেকটা নাম আছে, ওই দেশ কি করছে, ওই দেশ নিজেরা আগেই এই BQF এই নামে একটা ফ্রেমওয়ার্ক তারা নিয়ে ফেলছে, তারা এই নামে একটা ফ্রেমওয়ার্কের নামকরণ করে ফেলছে। সো বাংলাদেশের এই জ্ঞান বুদ্ধিমান যারা আছে তারা কি করলো, তারা বি এর সাথে এই এনটা লাগাই দিছে, বাংলাদেশ ন্যাশনাল, এই দুইটারে আবার এক করে দিছে। সো বাংলাদেশ বলতে যেটা বোঝায়, ন্যাশনাল বলতে ওইটাই বোঝাচ্ছে, তাই না? এবার কি করছে, BNQF এই কথাটা নিয়ে আসছে। তো দুইটার ফুল ফর্ম কিন্তু আমরা জানি এখন, BNQF। এই NTBQF এই ফ্রেমওয়ার্কটা গঠিত হয়েছিল 2011 সালে, 2011 সালে। আর এই ফ্রেমওয়ার্কটা গঠিত হয়েছিল 2019 থেকে 22 এই কোনো একটা দিকে আর কি। এইগুলো পরীক্ষায় আসে না, ভয় পায়েন না, জাস্ট মানে ডাটাটা বলতেছি এই জন্য, 2019 থেকে 22 সালের দিকে। তাহলে এখন কথা হচ্ছে আমরা এখন কোন ফ্রেমওয়ার্কের আন্ডারে আছি? উত্তর হচ্ছে, আপনি যদি NSDA-তে কোর্স করেন, আপনি যদি NSDA এর কোনো একটা কোর্স করেন, NSDA যদি কোনো NSDA এর কোর্স করেন, তাহলে আপনি এখন বর্তমানে BNQF এর ফ্রেমওয়ার্কে আছেন। আর যদি এই NSDA এর বাহিরে আরেকটা আছে না, BTEB, BTEB, BTEB আরেকটা আছে না, ওই যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে আমরা অনুমোদন নেই, যদি আপনি ওইটার কথা বলেন, তাহলে আপনি এই NTBQF ফ্রেমওয়ার্কে আছেন। এতটুকু কি বুঝে আসছে মোটামুটি? কোনো প্রশ্ন আছে এখানে? যদি প্রশ্ন না থাকে তাহলে আমি আবার আপনাদেরকে এখন প্রশ্ন করে আওলাবো। হ্যালো সাইদ ভাই আছেন? জি ভাই, আপাতত মনে হচ্ছে না কোনো প্রবলেম আছে, আগাতে পারেন। জি, একটু কানেক্টেড থাকবেন প্লিজ, একটু কথা বলবেন আমার সাথে প্লিজ, হ্যাঁ, এটা অনুরোধ থাকবে। তাহলে এবার আমি একটু প্রশ্ন করি তো। ধরেন আপনার কি মাস্টার ট্রেনার হওয়ার ইচ্ছা আছে সাইদ ভাই? জি ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, ধরেন আপনি মাস্টার ট্রেনার হইতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? লেভেল 4 কমপ্লিট করে লেভেল 5 এর দিকে আগাতে হবে। আচ্ছা, লেভেল 4 তো এখন দুই জায়গায় করায়, NSDO তো করায়, টিভি মানে BTAB তেও করায়, করায় না? জি, কারিগরি শিক্ষা বোর্ড থেকেও করা যায়। বিটিবি সাইডে যদি হইতে চাই, মানে এনটিবি কিউএফ এর আন্ডারে হইতে হলে বিটিবি এর 4 এবং বিটিবি এর 5 মনে হয় করতে হবে আর কি। হ্যাঁ, আর যদি আপনি আর NSDO এর যদি আন্ডারে হইতে এনএসডি এর চান, আন্ডার, জি এনএসডি এর আন্ডারে বিএনকিউএফ এর আন্ডারে করতে হলে হয়তো এটার আন্ডারে 4 এবং 5 হয়তো বা আর কি। চমৎকার, হয়তো বা না, আপনি অ্যান্সার যেটা দিয়েছেন এটা 100% সঠিক উত্তর। তাহলে এবার একটু বুঝেন, এখন আমরা আসলে কিসের জন্য প্রিপারেশন নিচ্ছি বলেন তো? আমরা এখন এনএসডি বিএনকিউএফ এর জন্য, BNQF এর জন্য প্রিপারেশন নিচ্ছি। চমৎকার। এখন তাইলে আমি একটু সহজে এবার একটু আপনাদেরকে বুঝায় ফেলি, হ্যাঁ, দুইটা জিনিস আমি একটু সহজে বুঝাবো, আপনি একটু অ্যান্সার করবেন প্লিজ, হ্যাঁ। এই দেখেন এখানে লেখা আছে NTBQF এর লেভেল 1 মানে হচ্ছে সে বেসিক ওয়ার্কার, মানে BTEB বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের হইলে। লেভেল 2 মানে হচ্ছে বেসিক স্কিল ওয়ার্কার। লেভেল 3 মানে হচ্ছে সেমি স্কিল ওয়ার্কার। লেভেল 4 মানে স্কিল মানে হচ্ছে স্কিল ওয়ার্কার। লেভেল 5 মানে হচ্ছে হাইলি স্কিল ওয়ার্কার। লেভেল 6 মানে হচ্ছে মিড লেভেল ম্যানেজার। কিন্তু এখন বিষয় হচ্ছে যে আমরা তো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কথা বাদ দিব, আমাদের এখন NTBQF নিয়ে আপাতত কাজ নাই, আমাদের কাজ হচ্ছে BNQF নিয়ে, কারণ আমরা এইটার জন্য করতেছি। এখন প্রশ্ন থাকে না যে আমরা যদি যেহেতু এইটার জন্য করব, তাহলে এগুলো এই বইয়ের মধ্যে আসছে কেন? এখন উত্তর হচ্ছে
আমরা যে বই পড়ে এখন পাশ করতেছি, এই এই এইরকম বই BNQF এখন পর্যন্ত বানাইতে পারে নাই। আমরা এখনও ওই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড লেভেল 4 পাস করার জন্য যে বই তৈরি করছে, আমরা এখনও সেই বই পড়তেছি। এবার কি ক্লিয়ার হয়েছেন একটু? জি ভাইয়া, এখন বুঝা যাচ্ছে আসলে আচ্ছা, কেন এটা ইউজ করতে হচ্ছে। হ্যাঁ, তাহলে এবার একটু বুঝেন। সো আপনি বলেন, এই যে এইটা লেভেল 4 পাস করে যদি আমরা 4 পাস করলে বিটিএফের আন্ডারে যদি আমরা করি, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে যদি করি, তাহলে আমার যোগ্যতা কত হবে? আমি কি হব? স্কিল ওয়ার্কার, তাই না? স্কিল ওয়ার্ক। স্কিল ওয়ার্কার। তাইলে বলেন তো, স্কিল ওয়ার্কার কি পূর্ণ স্বাধীনতা পায় কাজের ক্ষেত্রে? পূর্ণ স্বাধীনতা পায় না হয়তো, পায় না, আমি একটু ভুলে গেছি আসলে। পায় না। হ্যাঁ, তাহলে লেভেল 4 যদি সে স্কিল ওয়ার্কার হয়, তাহলে সে পুরোপুরি স্বাধীনতা পাবে না। অবশ্যই তাকে হাইলি স্কিল ওয়ার্কার হইতে হবে। তাহলে আপনি একটা জিনিস বুঝেন, এই লেভেল 4 পাস করলে আপনি ট্রেনার এবং অ্যাসেসর হইতে পারতেছেন। তার মানে আপনাকে পুরো স্বাধীনতা দিয়ে দিচ্ছে। তো এর মানে হচ্ছে BNQF এ লেভেল 4 মানে হচ্ছে আপনি লেভেল 4 BNQF এ লেভেল 4 মানে হচ্ছে আপনি হাইলি স্কিল ওয়ার্কার। মানে কি আমি একটু বুঝাই বলি। এখানে আমি যদি BNQF লিখি, BNQF এটা, তার মানে তারা কি করছে, এই বিটিএফের বা কারিগরি শিক্ষা বোর্ডের 1 নাম্বার লেভেলটা বাদ দিয়ে দিছে। তারা এই 1 নাম্বার লেভেল ধরছে এখান থেকে। 1 নাম্বার লেভেলের কাজ হচ্ছে যে সে হচ্ছে বেসিক স্কিল ওয়ার্কার, 1 নাম্বার হচ্ছে এটা। 2 নাম্বারে সে ধরছে কি সেমি স্কিল ওয়ার্কার। 3 নাম্বারে ধরছে স্কিল ওয়ার্কার। 4 নাম্বারে ধরছে হাইলি স্কিল ওয়ার্কার। 4 নাম্বারে ধরছে হাইলি স্কিল ওয়ার্কার। আর 5 নাম্বারে ধরছে ধরেন সুপারভাইজার। 6 নাম্বারে ধরছে ডিপ্লোমা পাস করলে যেটা আর কি, সেটা যেরকম ওই ধাপ। তাহলে এইবার কি একটু বুঝতে পারছেন যে BNQF এর লেভেল কি? এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, NTBQF লেভেল 6 মানে কি? সিভিল 6 পাস করলে কি কি হবে সে? তার যোগ্যতা কি হবে? ডিপ্লোমা। না, সেটা হচ্ছে BNQF। কিন্তু NTBQF এ করলে কি হবে? NTBQF হলে সে একজন ম্যানেজার হতে পারবে। আর যদি BNQF এ করে লেভেল 6 পাস, তাহলে সে কি হইতে পারবে? সে ডিপ্লোমা পাস করলে একটা প্রিন্সিপাল হতে পারবে, সে তাও ম্যানেজার হতে পারবে। কিন্তু কেউ যদি লেভেল 5 পাস করে এই BNQF এর আন্ডারে, তাহলে সে সুপারভাইজার হইতে পারবে। এখন শুনেন, এটা নিয়ে বেশিক্ষণ কথা বললে আপনাদের আউলা যাবে আর কি। হ্যাঁ, এটা সহজ একটা, মানে খুব সিলি একটা বিষয়। আচ্ছা, এবার আরেকটু বুঝাই ফেলি। লেভেল 1 এর কাজ হচ্ছে বস যা বলবে তাই করবে। লেভেল 2 এর কাজ হচ্ছে বসরা যা বলবে তা করবে। লেভেল 3 এর কাজ হচ্ছে, আমি BNQF এটা বলতেছি, লেভেল 3 মানে সে বস যা বলবে তাও করবে এবং নিজে নিজে একটু একটু লাগাইতে পারবে, স্বাধীনতা পাবে। লেভেল 4 মানে সম্পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করবে। লেভেল 5 মানে সে অন্যদেরকে সুপারভাইজ করতে পারবে। লেভেল 6 মানে সে ম্যানেজার হতে পারবে। এ হচ্ছে কাহিনী। এখন কথা হচ্ছে যে এই প্রিবুক 2 এবং প্রিবুক 1 দুইটা লেভেলের ব্যবস্থা করেছে এই এই শিক্ষা ব্যবস্থা। এগুলো হচ্ছে ওই যে আমরা ছোটোবেলায় নার্সারিতে পড়ছিলাম, প্লেতে পড়ছিলাম, এই জন্য এই দুইটা লেভেল আসছে ওই সুবিধা বঞ্চিত ব্যক্তিদের জন্য, অর্থাৎ আন্ডার প্রিভিলাইজ, লো লিটারেসি যাদের আছে, তারা কি করবে, এই দুইটা কোর্স করবে। তাহলে এটা নিয়েও আমাদের আর কোনো অসুবিধা নাই। এখানে দেখেন আরও বিশালভাবে কথাগুলো বর্ণনা করা হয়েছে, এগুলো লাগবে না আমাদের জন্য। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন আমাদের কিন্তু 1 নাম্বার CVLM এর ভিতরে যে প্রথম যে কয়েকটা পেজ ছিল, এই পেজ পড়ে ফেলছি। দেখেন আমি তো এই পেজটা বাদ দিয়ে দিলাম, তাই না? এই পেজটা আমি মুখে মুখে বুঝাই ফেলছি। এগুলো আপনারা জীবন আর পড়তে হবে না যদি আজকের আলোচনা বুঝেন। পড়তে হবে শুধুমাত্র এই কতটুকু অংশ, আমি একটু বুঝাই বলি। পড়তে হবে আপনার এই অংশটা, পড়তে হবে আপনার এই দাগ দেওয়া কয়েকটা অংশ, পড়তে হবে আপনার এই কয়েকটা অংশ। দেখেন, তাইলে আপনার এখানে 2 পেজটাও পড়তে হচ্ছে না যদি বুঝেন। তারপরের CVLM ইনফরমেশন শিটে আমরা চলে আসি। এই পরের ইনফরমেশন শিটে আমরা শিখব ওয়ার্ক উইদিন অর্গানাইজেশনস কোয়ালিটি ফ্রেমওয়ার্ক। অর্থাৎ ওই সময় আমরা শিখছিলাম কি, ওয়ার্ক উইদিন TVET সেক্টরে কাজ করার শিখছিলাম। দেখি তো, আবার দেখি, আমরা কি শিখছিলাম? ওয়ার্ক উইদিন TVET পলিসি ফ্রেমওয়ার্ক, আমরা নিয়মের মধ্যে থেকে কীভাবে কাজ করব সেটা। এখন আমরা শিখব বিভিন্ন অর্গানাইজেশনে কোয়ালিটি মেনটেন করে কীভাবে আমরা কাজ করব সেটা শিখব। এখন আগে বুঝতে হবে কম্পিটেন্সি। কম্পিটেন্সি বলতে কি বোঝায়? কম্পিটেন্সির বাংলা হচ্ছে সক্ষমতা। এখন সক্ষমতা আবার বলতে কি বোঝায়? সক্ষমতা মানে হচ্ছে একটা কাজ করার জন্য, একটা জব করার জন্য একজন ব্যক্তির
নলেজ, স্কিলস, অ্যাটিটিউড এবং একটা অফিসে চাকরি করার কলিগদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চাকরি করার যোগ্যতাকে বলা হয় কম্পিটেন্সি। এই কম্পিটেন্সির ফুল ফর্ম হচ্ছে, এই কম্পিটেন্সির সংজ্ঞা হচ্ছে এই যে এখানে বলা হয়েছে, কম্পিটেন্সিস রেফার্স টু দ্য মেজারেবল অর অবজারেবল নলেজ, স্কিল, অ্যাটিটিউড। তাহলে কম্পিটেন্সি রেফার্স টু দ্য মেজারেবল, অবজারেবল নলেজ, স্কিলস অ্যান্ড অ্যাটিটিউড। এখানে KSAS এইটা যদি আপনাকে দিয়ে বলে এটার ফুল ফর্ম লেখো, তখন কিন্তু আপনাকে লিখতে হবে নলেজ, স্কিলস, অ্যাটিটিউড। তাহলে আমরা কম্পিটেন্সির মানে বুঝে গেলাম। এবার কম্পিটেন্সিটা আবার কয় প্রকার? কম্পিটেন্সি তিন প্রকার। একটা হচ্ছে নলেজ কম্পিটেন্সি, স্কিল কম্পিটেন্সি, অ্যাটিটিউড কম্পিটেন্সি। শেষ। নলেজ কম্পিটেন্সি কি মনে রাখতে হলে যে চিন্তা করতে হয়, স্কিল কম্পিটেন্সি মানে হচ্ছে কাজ করতে যেটা লাগে, হাতের পায়ের ব্যবহার, আর অ্যাটিটিউড হচ্ছে মস্তিষ্কের ব্যবহার। এবার চলি কম্পিটেন্সির ফিচার আছে। ফিচার আছে না? ফিচার মানে কি? বিভিন্ন পার্ট। কম্পিটেন্সির 4টা পার্ট। কম্পিটেন্সির কয়টা পার্ট? 4টা পার্ট বা ফিচার। তাহলে 1 নাম্বার ফিচার হচ্ছে যে বিং অ্যাবল টু ডু দ্য জব, মানে হচ্ছে কাজটা করতে পারা। এটা হচ্ছে কম্পিটেন্সির একটা ফিচার, মানে একটা ধাপ। এখন ভাই আমি শুধু একটা কাজ করতে পারি, এই জন্য ভাই আমি চিল্লায় বলবো যে আমি এটা পারি না। আসলে আমাকে জানতে হবে নোয়িং হাউ অ্যান্ড হোয়াই থিংস আর ডান, অর্থাৎ আমি এই কাজটা কীভাবে করলাম, কেন করলাম জানতে হবে। এবং নোয়িং হোয়াট টু ডু ইফ থিংস ডু রং, অর্থাৎ আমি কোনো ভুল করলে এই ভুলের সমাধানটা কীভাবে করব এটা আমাকে জানতে হবে। এবং হ্যাভিং দ্য রাইট অ্যাপ্রোচ টু ডু এ জব প্রপারলি অ্যান্ড সেফলি, অর্থাৎ সঠিক পদ্ধতিতে আমাদেরকে চাকরিটা করতে হবে, জবটা করতে হবে, সেফলি এবং প্রপারলি করতে হবে। যদি আমরা আমাদের ভিতরে এই 4টা গুণ থাকে, তাহলে আমার কম্পিটেন্সি ফিচারের মধ্যে যে 4টা গুণ আছে, 4টা গুণ আমার ভিতরে আসবে। তাহলে আমি যদি এখন আপনাদেরকে প্রশ্ন করি, হ্যাঁ, একটু বলেন কম্পিটেন্সি বলতে কি বোঝায়, বাংলায় শুনতে চাই। কম্পিটেন্সির টাইপ কয়টা? 2টা না 3টা? 3টা, 3টা। নলেজ, স্কিল আর অ্যাটিটিউড। অ্যাটিটিউড, চমৎকার। কম্পিটেন্সির ফিচার কয়টা? কম্পিটেন্সির ফিচার 4টা। কম্পিটেন্সি ফিচার হচ্ছে 4টা। 4টা। এই 4টা হচ্ছে কি, এই যে 4টা, এই যে বিং অ্যাবল টু ডু, নোয়িং, মানে আমি একটু সহজে বুঝাই মনে রাখার জন্য, কাজটা করতে জানতে হবে, কেন করছি এবং কিভাবে করছি ওটা জানতে হবে, কোনো ভুল করে ফেললে ওটা সমাধান কিভাবে করতে হয় এটা জানতে হবে, এবং কাজটা সঠিকভাবে করতে জানতে হবে। আচ্ছা, এবার একটা উদাহরণ দিয়ে মনে রাখার চেষ্টা করি। কম্পিটেন্সিটা মনে রাখার জন্য আপনারা ওই যে ধরেন আপনি পুলিশের ট্রেনিং করতে গেলেন, এখন ধৈরেই আপনাকে কি করছে, গুলি চালানো শিখিয়ে দিছে। এখন আপনি গুলি চালাইতে পারেন, তার মানে আপনার কম্পিটেন্সি ফিচারের মধ্যে একটা বিং অ্যাবল টু ডু দ্য জব, আপনি গুলিটা চালাইতে পারে কিভাবে এটা জানেন আপনি। এখন আপনি গুলিটা আসলে চালাইবেন কারে ওইটা আপনি জানেন না। সো আপনাকে কার উপর গুলি চালাইতে হবে এবং কিভাবে চালাইতে হবে, মাথার মধ্যে চালাইতে হবে নাকি পেটের মধ্যে চালাইতে হবে, এটা আপনার শিখতে হবে। ওইটা যদি আপনি জানেন তাহলে আপনি জানবেন যে নোয়িং হাউ অ্যান্ড হোয়াই, কেন করলেন, কিভাবে করছেন, ওইটা আপনার জানতে হবে। ধরেন আপনি ভুল করে একজনের মেরে ফেলছেন, গুলি আরেকজনের মাথায় মেরে দিচ্ছেন, এই ক্ষেত্রে আপনার কি করতে হবে, ওই যে ওরেও মেরে ফেলতে হবে, যে দেখছে ওরেও মেরে ফেলতে হবে, তাই না? ভুল করছেন, সমাধান করতে হবে। বিষয়টা কি এরকম না? বিষয়টা হচ্ছে যে ভাই আপনাকে সারেন্ডার করতে হবে। আপনার জন্য আইন আছে যে আপনি ভুলক্রমে করে ফেলছেন, ভুলের সাজা একটু কম হয়, এখন আপনি ওই যে আরেকজনের মেরে ফেলবেন এটা কিন্তু হবে না, হ্যাঁ। এবং প্রপারলি, সর্বশেষ যে কম্পিটেন্সির ফিচার সেটা হচ্ছে প্রপারলি এবং সেফলি, নিরাপদভাবে করতে হবে। এখন আপনারা যদি কম্পিটেন্সি বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনারা কম্পিটেন্সি এবং স্কিলের মধ্যে পার্থক্য করতে পারবেন। এই কম্পিটেন্সিরই একটা পার্ট হচ্ছে স্কিল। কম্পিটেন্সির 3টা পার্ট না, একটা হচ্ছে নলেজ, স্কিল, অ্যাটিটিউড। সো স্কিল কি? স্কিল হচ্ছে কম্পিটেন্সির 3টা পার্টের একটা। কম্পিটেন্সি কি? কম্পিটেন্সি হচ্ছে দেখেন এখানে লিখে দিছে, এখানে আর একটু পরে লিখে দিছে খুব সুন্দর করে, কই জানো, এই যে দেখেন, কম্পিটেন্সি কনসিস্ট দ্য 3 প্যারামিটার্স KSA, নলেজ, স্কিল, অ্যাটিটিউড। হ্যাঁ, ফর এক্সাম্পলও দিয়েছে, এক্সাম্পলগুলো আপনারা দেখবেন। এবার চলে আসি আমরা ডাইমেনশন অফ কম্পিটেন্সি। আপনার একটা কাজ শুধুমাত্র জানলেই হবে না, আপনাকে 4টা ডাইমেনশনে কাজ জানতে হবে, কাজ করতে হবে। যদি আপনি পারেন তাহলে কম্পিটেন্সির 4 ডাইমেনশন 4 ডাইমেনশন আপনার ভিতরে থাকবে। একটা হচ্ছে টাস্ক স্কিল,
একটা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, একটা হচ্ছে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, একটা হচ্ছে জব রোল এনভায়রনমেন্ট। টাস্ক স্কিল মানে হচ্ছে একটা কাজ করতে পারেন আপনি, এটাই হচ্ছে আপনার টাস্ক স্কিল আছে। কিন্তু কথা হচ্ছে যে আপনার কাছে অনেক কাজ চলে আসছে, এখন এই কাজগুলোকে ম্যানেজ করে আপনি করতে পারেন, তাহলে এটা আপনার ভিতরে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল আছে। আপনি বিকল্প পদ্ধতিতে আপনি কাজটা করতে পারেন, সেটা হচ্ছে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল আছে, এবং আপনি আপনার কলিগদের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে পারেন, সেটা হচ্ছে রোল বা জব এনভায়রনমেন্ট স্কিল। এখন মনে করেন আমি একটু সহজে বুঝাই, আপনার বাসার ফ্যানটা নষ্ট হয়ে গেছে। সো আপনি কি করলেন, ওই ফ্যানটা ঠিক করার জন্য আমার কাছে আমার দোকানে নিয়ে আসলেন। সো আমি কি করলাম, আমি এটা ঠিক করতে পারি, তার মানে আমার টাস্ক স্কিল আছে। এখন ধরেন আপনার মতো এরকম 20 জন আমার দোকানে এসে দাঁড়ায় আছে। সো আমি কার কাজটা আগে করব, এই কার কাজটা আগে কারটা আমি করব, ম্যানেজ করে করে সবার কাজগুলো আমি নিয়ে ফেলবো। আমি আপনাকে বলবো যে ভাই আপনি 3 ঘন্টা পরে আসেন, আপনি 1 ঘন্টা পরে আসেন, আপনি 40 মিনিট পরে আসেন, এইভাবে গোছায় গোছায় সবার সাথে কথা বলে আমি ম্যানেজ করে তাদেরকে টাইম দিলাম, এবং ওই টাইমের মধ্যে আমি ম্যানেজ করে কাজটা করে ফেললাম। এটা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। আর কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল মানে হচ্ছে ধরেন একজনে এমন একটা ফ্যান নিয়ে আসছে যেই ফ্যানটা ঠিক করা সম্ভব না, ওই ফ্যানের একটা পার্টস চেঞ্জ করতে হবে, এখন আমার ওই পার্টসটাও কিনতে হলে অনেক টাকা লাগবে। সো আমি এখন কি করব, আমি চেষ্টা করব যে আমার ঘরের মধ্যে কোথায় নষ্ট ফ্যান ট্যান আছে এগুলো একটু খুঁজে বের করবো, খুঁজে বের করে কোনো একটা নষ্ট ফ্যানের ওই ফ্যানের মোটরটা যদি এটার মধ্যে লাগাই দিলে যদি চলে যায় তাহলে কাম হয়ে গেছে। এই যে মানে বিকল্প পদ্ধতিতে কোনো একটা কাজ করে সমাধান করে ফেলা, এটা হচ্ছে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। আর রোল এনভায়রনমেন্ট স্কিল মানে হচ্ছে আপনার ভূমিকা, আপনি একজন অফিসার হিসাবে কাজ করবেন, এই কাজ করতে সঠিকভাবে আপনি যদি পারেন তাহলে আপনার ভিতরে এই 4 ডাইমেনশনের যে কোনো একটা সবগুলো ডাইমেনশন চলে আসবে। তার মানে আমরা আজকে কম্পিটেন্সি ডাইমেনশনগুলো শিখে ফেলছি, এই যে এই ডাইমেনশন এই 4টা নিয়ে আবার এখানে ব্রিফলি আলোচনা করছে, এগুলো আপনাদের দায়িত্ব, আপনারা পড়বেন। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, দেখেন একজন ফটোকপিয়ার মানে ফটোকপির দোকানে ফটোকপির কাজ পারে, তার মানে তার কি আছে, টাস্ক স্কিল আছে। ধরেন সে কি করতে পারে, মাঝে মাঝে A4 পেজে পোস্ট করতে হয়, সে ওইটা করতে পারে, মাঝে মাঝে A5 পেজে পোস্ট করতে হয়, এখন সে 5 এই পেজ সিলেক্ট করতে পারে, তার মানে সে টাস্ক ম্যানেজ করতে পারে। মাঝে মাঝে প্রিন্টারের মধ্যে কাগজ আটকায় যায়, ওই আটকায় গেলে ওইটা সলভ করতে পারে, তার মানে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল আছে। এবং কি করছে, লার্ন নাম্বার অফ প্রিন্ট জব, অর্থাৎ মাঝে মাঝে কি করে, ওই যে 40 পেজের মধ্যে 2 নাম্বার পেজ, 40 পেজের মধ্যে 2 নাম্বার পেজ 3 নাম্বার পেজ, মানে টোটালি অফিসের সুসম্পর্ক বজায় রেখা, ক্লায়েন্টে হ্যাপি রেখা। ক্লায়েন্ট আইসা বললো যে ভাই 60টা পেজ আছে, 60টা পেজের মধ্যে তুমি বিজোর পেজগুলো এখান থেকে বের করে দাও। এই যে আপনি এটা জানেন এবং তারে খুশি রেখে এটা করতে পারলেন, এটা হচ্ছে জব রোল এনভায়রনমেন্ট। এবার আমরা চলে আসি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড কি, ধরেন তারেক রহমানের কাছে কালকে মেইল আসলো যে আমাদের সৌদি আরবে 500 জন লোক লাগবে, যাদের এই হোটেল সম্পর্কে ধারণা থাকতে হবে, এই মেসিয়ার হিসাবে দায়িত্ব ভালো ধারণা থাকতে হবে। এখন তারেক রহমান বললো আসলে ঠিক আছে, এটা লেখা দাও যে কী কী দক্ষতা, কী কী গুণ তাদের মধ্যে থাকতে হবে, এই কী কী গুণ থাকতে হবে এটা যেখানে লেখা থাকে ওইটাই হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। তাহলে এটার ফুল ফর্ম হচ্ছে, এটা বাংলা অর্থটা মানে যদি কখনো প্রশ্ন আসে যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড কি, তখন আপনি বলবেন যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড মিনস এ রিটেন ইন্ডাস্ট্রি ডিটারমাইন্ড রিটেন স্পেসিফিকেশন অফ পারফরমেন্স। আপনি বলবেন এটা, আমি আবার একটু বাংলায় বলি, ইন্ডাস্ট্রি ডিটারমাইন্ড মানে ইন্ডাস্ট্রি ডিটারমাইন করে দিছে, ইন্ডাস্ট্রি ডিটারমাইন্ড রিটেন স্পেসিফিকেশন অফ পারফরমেন্স, অর্থাৎ একজন ব্যক্তি যে পারফর্ম করবে, ওই ব্যক্তি কি পারফর্ম করবে তা ইন্ডাস্ট্রি লিখে দিয়েছে, ওই লিখিত ওইটাকেই বলা হয় কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। এবার বলি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের ভিতরে কি কি থাকে। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের ভিতরে লেখা থাকে যে কতটুকু স্কিল থাকতে হবে, কতটুকু নলেজ থাকতে হবে, কতটুকু স্কিল থাকতে হবে, এবং ওটার মধ্যে বলা থাকে যে কোয়ালিটি কেমন, কোন কোয়ালিটির হইতে হবে। ন্যাশনাল কোয়ালিফিকেশন পার্সন ক্যান রিসিভ হু অ্যান্ড হ্যাভ বিন অ্যাসেসড কম্পিটেন্সি অ্যাগেনিস্ট ন্যাশনাল স্ট্যান্ডার্ড, অর্থাৎ স্ট্যান্ডার্ড মেনটেন করে তাকে হইতে হবে। লার্ন স্ট্র্যাটেজিস অ্যান্ড স্ট্যান্ডার্ড মেনটেন না করে হলে একটা সরকারি সার্টিফিকেট আপনি নিয়ে চলে গেলেন নিজে নিজে বানায়া, কিন্তু ওই দেশে গিয়ে দেখলেন আপনি কিছুই পারেন না, সো ওই আপনার উকিল বা আপনার বস আপনার কপালে থাপড়াবে আর বলবে তুই কেন আসছস। ঠিক আছে, এই জন্য কী করবে, অ্যাটলিস্ট একটা সার্টিফিকেশনের একটা ভ্যালিডিটির জন্য অবশ্যই এটা স্ট্যান্ডার্ড মেনটেন করে হইতে হবে। লার্নিং স্ট্র্যাটেজিস দ্যাট প্রোভাইড গাইডেন্স অ্যাবাউট দ্য অর্গানাইজেশন অ্যান্ড ট্রেনিং ইনক্লুডিং ইমপ্লিমেন্টেশন গাইডেন্স অ্যান্ড ট্রেনিং মেটেরিয়ালস, অর্থাৎ ইমপ্লিমেন্টেশন গাইড মেনটেন করে ইমপ্লিমেন্টেশন থাকে, যেন ওই ইমপ্লিমেন্টেশন মেনটেন গাইড বা ম্যানুয়াল মেনটেন করে যেন পড়ায় ইমপ্লিমেন্ট করে। অ্যাসেসমেন্ট গাইডেন্স থাকে, অর্থাৎ ধরেন আপনার সিএসের ভিতরে যদি লেখা থাকে যে রিটেন অ্যাসেসমেন্ট হবে না, আপনার কোনো দিন রিটেন অ্যাসেসমেন্ট নেবে না। আপনার অ্যাসেসমেন্ট গাইডের মধ্যে স্ট্যান্ডার্ডের মধ্যে যদি লেখা থাকে পোর্টফোলিও, তাহলে আপনি পোর্টফোলিও দিয়েও পাস করে যাইতে পারবেন।
তো এবার দেখেন অ্যাসেসমেন্ট মেথডস অ্যান্ড ম্যাটেরিয়ালস। তো এই যে এখানে যে পয়েন্টগুলো বলছে না 1 2 3 4 5 6, এই 6টা পয়েন্ট আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। অর্থাৎ সিএস এর ভিতরে কী কী থাকে, এখান থেকে সিএস বলতে কী বোঝায় এটা মুখস্থ করতে হবে। এই যে যেখানে লেখা দিয়েছে দেখছেন, ইন্ডাস্ট্রি ডিটারমাইন স্পেসিফিকেশন অফ পারফরমেন্স, এটা হচ্ছে সিএস এর সংজ্ঞা। সিএস এর সংজ্ঞাটা মুখস্থ করতে হবে, এই পয়েন্টগুলো মুখস্থ করতে হবে। এবার দেখেন বলছে কি ডিফারেন্ট কম্পোনেন্টস অফ অ্যান, সিএস এর ভিতরে আসলে কী কী থাকে এটা বলা হয়েছে আর কি। এখন আপনারা সিএস পড়ছেন না, সিএস এর ভিতরে কী থাকে, ইউনিট কোড অ্যান্ড টাইটেল থাকে, তারপর নমিনাল আওয়ার থাকে, কত ঘন্টা শিখতে হবে, ইউনিট ডিসক্রিপ্টর থাকে, এলিমেন্ট অফ কম্পিটেন্সি থাকে, পারফরমেন্স ক্রাইটেরিয়া থাকে, তারপর কি থাকে, রেঞ্জ অফ স্টেটমেন্ট থাকে, তারপর কি থাকে, রেঞ্জ অফ স্টেটমেন্ট ইনফরমেশন ইনক্লুড, অর্থাৎ রেঞ্জ অফ স্টেটমেন্টের ভিতরে কী কী থাকে, রেঞ্জ অফ স্টেটমেন্টের ভিতরে কী কী থাকে এগুলো বর্ণনা করা হয়েছে। সো আশা করি আপনারা যারা ভিডিও দেখছেন এগুলো কিন্তু মাথায় চলে আসার কথা। লেজিসলেশন সাস অপারেশনাল সেফটি অ্যান্ড হেলথ, অর্থাৎ আপনার এই রেঞ্জ অফ স্টেটমেন্টের মধ্যে লেজিসলেশন থাকে, এই সেফটি রুলস থাকে, অর্থাৎ আপনার ওখানে বলেই দেয় যে আপনাকে, আপনার একটা জব দিবে না, আপনি ধরেন ঢালাই কাজ করবেন, এনএসডিএতে যদি আপনি পরীক্ষা দিতে যান আপনাকে প্রথমত ওই ঢালাই কাজ করতে হলে কী কী হেলমেট টেলমেট সহ কী কী জুতা পরতে হবে, কেমনে কী পরতে হবে, সব এগুলো আগে আপনারা পড়াবে, এগুলো পড়া ছাড়া অ্যাসেসরও পরীক্ষা নেবে না। সো এই রেঞ্জ অফ স্টেটমেন্টে এটা বর্ণনা করা থাকে। তারপরে কী বর্ণনা করা থাকে, দ্য রেঞ্জ অফ ইকুইপমেন্ট টুলস অ্যান্ড প্রসেস অ্যান্ড প্রসিডিউরস, অর্থাৎ কী কী টুলস লাগবে, কীভাবে করবে, এগুলো সব বর্ণনা করা থাকে রেঞ্জ অফ স্টেটমেন্টে। স্পেশাল ক্যারেক্টারিস্টিক অ্যান্ড নিড লার্নার গ্রুপ, অর্থাৎ এখানে বলে দেয় যে কারা কারা কোর্সটা করবে, তাদের চরিত্র কী, স্পেশালিটা কী, এটা স্পেশালিটিটা কী, এটা বর্ণনা করা থাকে। পার্টিকুলার লোকেশন বর্ণনা করা থাকে। রেঞ্জ অফ অ্যাপ্লিকেশন অ্যারেজিং ফ্রম পার্টিকুলার কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম এর কথা বর্ণনা করা থাকে। এভিডেন্স গাইডে 7টা অংশ থাকে, এই 7টা অংশ এখানে দেওয়া আছে। অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট থাকে। সো এইবার ধরেন সিএসটা আমরা একটু পড়ি, হ্যাঁ। সিএসের ভিতরে কি থাকে, এই যে এলিমেন্ট অফ কম্পিটেন্সি থাকে, এখানে পারফরমেন্স ক্রাইটেরিয়া থাকে, এগুলো বোল্ড করা থাকে, যেগুলো বোল্ড করা থাকে এবং আন্ডারলাইন করা থাকে ওইগুলাই আবার এই রেঞ্জ অফ স্টেটমেন্টে বর্ণনা করা থাকে। এগুলো আবার কোথায় বর্ণনা করা থাকে, রেঞ্জ অফ স্টেটমেন্টে বর্ণনা করা থাকে। দেখেন এই যে রেঞ্জ অফ স্টেটমেন্টে এগুলো বর্ণনা করা হয়েছে। সো তারপর দেখেন এই এভিডেন্স গাইডের মধ্যে আবার 7টা পার্ট থাকে। 7টা পার্টের মধ্যে অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট থাকে, অ্যাসেসমেন্ট মেথড থাকে, এখানে নাই, আপনারা আপনাদের সিএসটা খুঁজে দেখবেন। এবার আসি আমরা টাস্ক অ্যানালাইসিসে। টাস্ক অ্যানালাইসিস কি? টাস্ক অ্যানালাইসিস হলো যে আপনি একটা কাজকে ভাগ করে গোছায় ফেললেন। আমরা সিএসএ পড়ছি কি, একজন ব্যক্তির কি থাকতে হবে, নলেজ থাকতে হবে, একজন ব্যক্তির স্কিল থাকতে হবে, একজন ব্যক্তির অ্যাটিটিউড থাকতে হবে। এখন আপনি কি করলেন, এই কী নলেজ শিখাবেন, কী অ্যাটিটিউড স্কিল শিখাবেন, কী অ্যাটিটিউড শিখাবেন, এগুলোকে আপনি কী করবেন, আলাদা করে ভাগ করে ফেলবেন, আলাদা আলাদা শিটে ভাগ করে ফেলবেন। এই তখনই আপনি টাস্ক অ্যানালাইসিস করে ফেলবেন। এটার উপর আমাদের একটা এভিডেন্স আছে, মানে একটা ডকুমেন্ট করে আমাদেরকে জমা দিতে হবে, সেটা আমরা দেখাবো তখন আপনি এগুলো সম্পর্কে জেনে যাবেন। আচ্ছা, তারপর দেখেন কারিকুলাম ডকুমেন্ট। কারিকুলাম ডকুমেন্ট কি? সিএস মানে হচ্ছে একজন ব্যক্তির কী কী জানতে হবে ওইটা লেখা থাকে সিএস এর মধ্যে। আর কারিকুলাম ডকুমেন্টের মধ্যে লেখা থাকে একজন ব্যক্তিকে কীভাবে শিখাইতে হবে, মাইরা মেরে শিখাইতে হবে না থাপড়ে শিখাইতে হবে নাকি আদর করে শিখাইতে হবে, কোন দিন কী শিখাইতে হবে, এগুলো লেখা থাকে কোথায়, কারিকুলামে। এটা হচ্ছে বলতে হবে। তাহলে কারিকুলাম কি? এ কারিকুলাম ইজ এ ডকুমেন্টেড প্রেজেন্টেশন অফ এ সেট অফ কম্পিটেন্সিস। ডকুমেন্টেড প্রেজেন্টেশন, ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। সো এইখানে দেখেন বলা হয়েছে কি NT-BQF ফ্রেমওয়ার্ক আসে, তারপর ইউওসি আসে, তারপর ISC আসে। মানে কাহিনিটা কি, প্রথমে একটা সিএস তৈরি হয়, হ্যাঁ, এই সিএসটা তৈরি হয়। সিএসটা কে তৈরি করে? সিএসটা বিভিন্ন দোকানের মালিকরা, ইন্ডাস্ট্রির মালিকরা এবং এই ISC মিলে। ISC মানে কি, ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল, অর্থাৎ যারা কোথায় কোথায় কাজ লাগবে, কোথায় কী কর্মচারী লাগবে এগুলো নিয়ে যারা গবেষণা করে তারা এবং এই বিভিন্ন মালিকরা মিলে সিএসটা তৈরি করছে। সিএস তৈরি করার পর এবার সিএস তৈরি মানে কি, সিএসের মধ্যে লেখা ছিল এই জানতে হবে, এটা থাকতে হবে। এখন এই NT-BQF কী করছে, NT-BQF এগুলো তো ফ্রেমে নিবে, অর্থাৎ এটা কি লেভেল 6 নিবে নাকি লেভেল 5 নিবে, এটা নিয়ে চিন্তা করতে গিয়ে আবার কী করছে, এখান থেকে সিএসের মধ্যে কী ইউনিটগুলো লেখা আছে ইউওসি, এগুলাকে সে ডিস্ট্রিবিউট করে ফেলছে। ধরেন এখানে লেখা ছিল 20টা ইউনিটের কথা, 20টা টাইটেল লেখা ছিল, সেই 20টা টাইটেলেরকে 20টা টাইটেলের নাম দিছে, দেওয়ার পর বললো যে এই 10টা লেভেল 5-এ শিখবে, এই 10টা লেভেল 6-এ শিখবে। এই যে এখানে এই 4টা, এই কথাটাই বলা হয়েছে। এবার বলেন, দেখেন কারিকুলাম ডকুমেন্টের ভিতরে কী কী থাকে, এই যে কয়েকটা পয়েন্ট বলা থাকে, এই কয়েকটা পয়েন্ট এখানে বলা হয়েছে। সিএসের ভিতরে যে 9টা কম্পোনেন্ট থাকে, এই 9টা কম্পোনেন্ট মুখস্থ করে ফেলতে হবে, হ্যাঁ। তো এখানে এই কথাগুলো আরও একটু ডিটেলে বলা হয়েছে। দেখেন
ডু আই নিড ফলো এভরিথিংস ইন দ্য কারিকুলাম ডকুমেন্ট সো ইট ইজ ইউর ম্যারিলি টু গাইড। আমাকে প্রশ্ন করছে যে তোমার যে কারিকুলাম ডকুমেন্টটা দিব ট্রেনার হিসাবে, তুমি কি কারিকুলাম ডকুমেন্ট অনুযায়ী পড়াইবা নাকি নিজের মন মতো পড়াইবা? উত্তর হচ্ছে নিজের মন মতো পড়ানো যাবে না। ধরেন আমি যদি আমার মন মতো পড়াই, তাহলে আমি যদি মনে মনে ভাবি এখানে আশরাফ স্যার তো গ্রাফিক ডিজাইন পারে, সো আমি গ্রাফিক ডিজাইন নিয়ে কথা বলবো না। কিন্তু হঠাৎ করে আগামীকালকে আমার পরিবর্তে আরেকজন শিক্ষক আইসা প্রশ্ন করে বসলো, গতকালকে তো আপনাদের গ্রাফিক্স শেখার কথা ছিল, সো বলেন গ্রাফিক ডিজাইন কি? তখন আপনারা বলবেন আলামিন স্যার তো শিখায় নাই। তাইলে কি জটটা পাইকে যাবে? এখন বিষয় হচ্ছে যে কারিকুলাম ডকুমেন্ট অবশ্যই মেনটেন করে পড়াইতে হবে। পোলাবেন পারুক আর না পারুক, সবাই তো আর পারে না, সবাইকে শিখাইতে হবে। এই কারিকুলাম ডকুমেন্টটা এই জন্য কী করতে হবে, অবশ্যই 100% মানতে হবে। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, একজন শিক্ষক, এই শিক্ষকরে হঠাৎ করে একদিন, অনেক বড় শিক্ষক, হঠাৎ করে একদিন একটা কারিকুলামে পড়াইতে দিছে। সে গিয়া মানে কই থেকে শুরু করবে, কোথা থেকে পড়াবে, এগুলো নিয়ে সে খুবই কনফিউশনে পড়ে গেছে। সো এই উদাহরণটা এখানে বর্ণনা করা হয়েছে আর কি। এবার দেখেন, হাউ ডাজ এ কারিকুলাম ডকুমেন্ট অফার ফ্রম ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, অর্থাৎ কারিকুলাম ডকুমেন্ট মানে কি কি বলে, কারিকুলাম ডকুমেন্টের মধ্যে কি কি থাকে, এই কারিকুলাম ডকুমেন্টের মধ্যে থাকে কি কি থাকে দেখেন। এই যে আমরা আজকে সিবিএলএম পড়ছি না, এখানে দেখেন প্রথম থেকে বোঝায়। প্রথমে কি আসছে, সিএস। সিএস থেকে বের হয়েছে কি, সিএস থেকে বের হয়েছে দেখেন লেভেল, সিএস থেকে বের হয়েছে ইউওসি। হ্যাঁ, এই ইউনিট বের হয়েছে ইউওসি, মানে এটা কোন অধ্যায়, কোন কোন পার্ট, কোন লেসন সেটা হবে। এরপর বেরোলো কি লেভেল, এরপর বেরোছে কি লার্নিং ডকুমেন্ট। এই লার্নিং ডকুমেন্টই হচ্ছে সিবিএলএম। সিবিএলএমের মধ্যে কোন 5টা অপশন থাকে, প্রথমে বলছিলাম ইনফরমেশন শিট থাকে, চেপ শিট থাকে, অ্যান্সার শিট থাকে, জব শিট থাকে, অ্যাক্টিভিটি শিট থাকে, অ্যাসেসমেন্ট শিট থাকে। অনেকগুলো কথাই বলা হয়েছে, সর্বনিম্ন এই 5টা পয়েন্ট থাকতে হবে, অর্থাৎ কম্পোনেন্ট হচ্ছে 5টা, সিবিএলএমের কম্পোনেন্ট 5টা থাকতে হবে। এবার দেখেন একজন ইনস্ট্রাক্টরের কাছে কি কি থাকবে পড়ানোর সময়। একজন ইনস্ট্রাক্টরের কাছে সিবিএলএম থাকবে, লেসন প্ল্যান থাকবে, হ্যান্ড নোটস থাকবে এবং ভিজুয়াল এইডস থাকবে, অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্ট থাকবে। একজন শিক্ষার্থীর কাছে কি কি থাকবে, একজন শিক্ষার্থীর কাছে ইনফরমেশন শিট থাকবে, জব শিট থাকবে, অ্যাক্টিভিটি শিট থাকবে, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট শিট থাকবে। এবার একটু বলি, অ্যাসেসমেন্ট দুই প্রকার, একটা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, একটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট মানে হচ্ছে যে এই যে ক্লাস শেষে যে আমরা একটা অ্যাসেসমেন্ট নেই যে সবাই কতটুকু পারলো, এটা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। আর ফাইনাল যে অ্যাসেসমেন্টটা হয় এটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। এবার এইখানে দেখেন দুইটা প্রশ্নের কথা বলা হয়েছে, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন লার্নিং কম্পিটেন্স আউটকামস অ্যান্ড এলিমেন্টস। লার্নিং আউটকাম এবং এলিমেন্টের মধ্যে পার্থক্য কী এখন বুঝেন। এলিমেন্ট আমরা পাইছিলাম কোথায়, সিএস এর মধ্যে পাইছিলাম না, সিএস এর মধ্যে পাইছিলাম। আর লার্নিং আউটকাম আমরা কোথায় পাইছিলাম, আমরা সিবিএলএম এর মধ্যে পাইছিলাম। সিবিএলএম এর মধ্যে লেখা থাকে যে আমরা কী কী শিখবো, তাই না? প্রত্যেকটা বইয়ের ভিতরে শুরুতেই লেখা থাকে আমরা কী শিখবো। তো লার্নিং আউটকাম হচ্ছে একটা কারিকুলাম টার্ম, এটা বলতে পারবেন না, লার্নিং আউটকামটা হচ্ছে একটা কারিকুলাম টার্ম। আর এই এলিমেন্টটা হচ্ছে সিএস টার্ম। দেখেন দুইটা পয়েন্টই বলছে, দেখেন এই যে এখানে বলছে লার্নিং আউটকাম ইজ এ কারিকুলাম টার্ম, আর এখানে অ্যান এলিমেন্ট অফ কম্পিটেন্সি ইজ এ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড টার্ম। এই দুইটা কথা মনে রাখেন। এটা লেখার পর লার্নিং আউটকাম বলতে কি বোঝায়, একজন শিক্ষার্থী ক্লাস শেষে কী শিখবে, এটা হচ্ছে লার্নিং আউটকাম। এই যেখানে দেখছেন লিখছে এবল টু ডু টুয়ার্ড অ্যাচিভিং দ্য পারপাস অফ দ্য মডিউল, অর্থাৎ এই মডিউলটা শিখে সে কী শিখবে। আর এখানে বলা হয়েছে দেখেন ইজ এ বেসিক বিল্ডিং ব্লকস অফ এ ইউনিট অফ কম্পিটেন্সি, অর্থাৎ একটা ইউনিটের অনেকগুলো এলিমেন্ট থাকে। ধরেন আমি আজকে আপনাদেরকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখাবো, তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখাতে গেলে আমাকে কন্টেন্ট টাইপ শেখাতে হবে, ইমেজ, ভিডিও, অডিও, এগুলো আগে শেখানো ছাড়া ভাই আপনি কীভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখবেন। এটা শেখানোর পরে আরেকটা এলিমেন্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া বলতে কী কী বুঝি, ফেসবুক, ইউটিউব, ধরেন ইনস্টাগ্রাম, টিকটক, এই যে যা বলবো এগুলো হচ্ছে আরেকটা এলিমেন্ট। সো অনেকগুলো এলিমেন্ট দিয়ে গঠিত হয়। সো এই দুইটা ডিফারেন্স মনে রাখবেন, এখান থেকে যা আছে এগুলো একটু পরে মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এখানে বলছে হোয়াট ইনভলভমেন্ট ইন ডেভেলপিং কারিকুলাম ডকুমেন্ট অর সিএস, অর্থাৎ আপনাকে যদি বলা হয় যে আপনি সিএস তৈরি করেন, অথবা আপনাকে যদি বলা হয় আপনি একটা কারিকুলাম তৈরি করেন, সেক্ষেত্রে আপনি পারবেন কি না, আপনি কী চিন্তা করবেন। সো এখানে সেটাই উত্তর বলে দিছে যে দিস ইজ এ কোয়াইট, দাঁড়ান এটা মারি আগে, এখানে বলেছে দিস ইজ দ্য, সাদা হয়ে গেল কেন, আচ্ছা এটা নিলাম, বলছে দিস ইজ কোয়াইট এ কনফিউজিং এরিয়া, এটা আসলে কনফিউজিং এরিয়া, ঠিক আছে। আমরা তো এটা তৈরি করতে পারবো না, এই জন্য আমার কী করতে হবে, আমার মেন্টরের কাছে যাইতে হবে, যারা এই সম্পর্কে বুঝে তাদের কাছে যাইতে হবে।
মেইন পয়েন্ট মানে যারা এই সম্পর্কে জানে তাদের কাছে, ইন্ডাস্ট্রির কাছে যাইতে হবে, এটা করতে হবে। এবার বলছে হোয়াট ইজ রিলেশনশিপ বিটুইন অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া এবং পারফরমেন্স ক্রাইটেরিয়া। দুইটা জিনিসই এক। অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে অ্যাসেসর চেক করে, আর পারফরমেন্স ক্রাইটেরিয়া ট্রেনার চেক করে। অর্থাৎ ট্রেনার শিক্ষার্থীকে কীভাবে পারফর্ম করতে হবে সেই ক্রাইটেরিয়াগুলো শিখায়, আর অ্যাসেসর কী কী ক্রাইটেরিয়া মেনটেন করে সে পরীক্ষা দিবে, অ্যাসেসমেন্ট দিবে, সেটা শিখায়। এটা হচ্ছে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। তাহলে এই দুইটাই কিন্তু সেম। একজন শিক্ষক যা শিখায় একজন অ্যাসেসর তাই অ্যাসেসমেন্ট করে। সো দুইটাই এক কথায় এক। এখানে এটাই বলেছে, দেখেন সেম, একটু কাটি, দেখেন এখানে বলছে, দেখেন essentially assessment and performance criteria are the same things expenses, অর্থাৎ দুইটা সেম। এখন ডিফারেন্স হচ্ছে অর্থের দিক থেকে, একটা অ্যাসেসর দেখে একটা ট্রেনার দেখে, এই হচ্ছে বিষয়। কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম নিয়ে কথা বলবো না বেশিক্ষণ। কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেমের অবজেক্ট কি, এখানে 4টা অবজেক্ট বলা হয়েছে। সে কী করবে, ক্লায়েন্টকে খুশি করাবে, সে ট্রেনারদেরকে ভালো সার্ভিস দিতে বলবে, ইমপ্রুভিং পোর্টেবলি কোয়ালিফিকেশন এবং ফ্যাসিলিটিস ইন্টারন্যাশনাল রিকগনিশন, জাতীয়ভাবে স্বীকৃতি পাবে। এগুলো হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্সের সিস্টেম। এখন কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম মানে কি, অর্থাৎ আপনি সব কিছু ভালো দিলে আপনার সব কিছুই লাভ হবে। আপনি ক্লায়েন্ট পাবেন ভালো, টিচার ভালো পাবেন, যে দেশ উন্নত হবে, সব কিছুই হবে। এগুলোই লিখে ফেলবেন যা যা পারেন। তবে এখন কিন্তু সিবিএলএম সারা কোড করলে অ্যান্সার নিতে চায় না। হ্যাঁ, এক্ষেত্রে চেষ্টা করবেন এই 4টা পয়েন্ট মুখস্থ রাখার, মনে রাখার। এইবার শেষে চলে আসছি, রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন। অর্থাৎ ধরেন আমরা একটা প্রতিষ্ঠানকে অনুমোদন নিতে চাচ্ছি, সেই অনুমোদনটা আমরা নিয়ে ফেললাম। কি যেভাবে নিব, নিয়ে ফেললে আমরা কি হয়ে যাব, রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন হয়ে যাব, অর্থাৎ আমরা আরটিও হয়ে যাব। ঠিক আছে। সো এই আরটিওতে শিখলে কি কি লাভ হইতে পারে? আরটিওতে শিখলে সরকারি নিয়ম অনুযায়ী শিখবো না আমরা, শিখলে আপডেটেড স্কিল শিখতে পারবো। সরকার কয়দিন পর পর ধাক্কা দিবে যে এই বই টই সব চেঞ্জ করে ফেলো, যদিও বাংলাদেশে হচ্ছে না, কিন্তু হওয়া উচিত আর কি। সো সরকারি প্রতিষ্ঠানে শিখলে বা আরটিওতে শিখলে কি সুবিধা হয়, আপডেট স্কিল শেখা যায়, এমপ্লয়ি পারফরমেন্স বৃদ্ধি পায়, অর্থাৎ চাকরি পাওয়ার সুযোগ আছে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনি ইনভেস্ট করলে আপনি এখান থেকে রিটার্ন পাবেন। এই হচ্ছে বিষয়, এগুলো বলেছে। এই 3টা পয়েন্ট মনে রাখতে হবে। হ্যাঁ, বেনিফিট, 3টা বেনিফিটের কথা আসবে, আসলে কিন্তু 100% শিওর এই যে হলুদ করে যেটা দিছি এগুলো লিখতে হবে। তারপর দেখেন অ্যাপ্রেন্টিসশিপ। অ্যাপ্রেন্টিসশিপ মানে কি, অ্যাপ্রেন্টিসশিপ উইথ এ স্কিল ওয়ার্কার পাসিং অন ক্রাফট নলেজ অ্যান্ড অ্যানাদার অলমোস্ট ওল্ড অর রেকর্ডেড হিস্ট্রি। অর্থাৎ এইটা মানে হচ্ছে যে আপনি কাজ করে করে শিখবেন। এটা হচ্ছে দেখেন 8 এসেনশিয়াল কম্পোনেন্ট, মানে এই অ্যাপ্রেন্টিসশিপের 8টা কম্পোনেন্ট আছে। অর্থাৎ আপনি ওই যে বললাম না, আপনার দোকানে এসে একজন কর্মচারী শিখবে, আপনি তাকে স্ট্রাকচার ওয়েতে পড়াইতে হবে। 2 নম্বরে আপনি তাকে অবশ্যই হাতে কলমে শিখাইতে হবে। আপনি বারবার বলে চোখ বন্ধ করে বলতেছে এই তুই সুইচটা দে, আমি বিক্রি করে দিতেছি, সো সে পারবে না তো ভাই। আপনার তাকে হাতে কলমে শিখাইতে হবে, মুখস্থবিদ্যা করানো যাবে না। অ্যাপ্রেন্টিসশিপ ল মেনটেন করতে হবে। অ্যাপ্রেন্টিসশিপের এখানে পর্যন্ত 5টা ল আছে, 5টা ল মনে রাখবেন। অবশ্যই অ্যাপ্রেন্টিসশিপ যখন করবে তখন আপনি লেন্থ অফ ট্রেনিংয়ের যে সময়সীমা এটা বর্ণনা করতে হবে। টাইপস অফ অ্যামাউন্ট রিলেটেড ইনস্ট্রাকশন, অর্থাৎ আপনি তারা কয়টা কাজ করাবেন সেটা বলতে হবে। মানে আপনার কাছে সে সেলাই কাজ শিখতে আসছে, আপনি তারা দেওয়া বাজার থেকে পানি আনাইতেছেন, দুপুরবেলা বাসা থেকে ভাত আনাইতেছেন, তাহলে কি হচ্ছে? সো এখানে বলে দিয়েছে অ্যামাউন্ট লেখা থাকতে হবে, কী কী ইনস্ট্রাকশন দিবেন সেটা লেখা থাকতে হবে। অবশ্যই সুপারভিশন অফ দ্য অ্যাপ্রেন্টিস, অর্থাৎ সুপারভাইজার থাকতে হবে। সুপারভাইজার যেটা বলবে সেটা করবে। সবাই মিলে যদি ওরে ভাই কাজ করায় তাহলে তো ভাই বেচারা কর্মচারী হয়ে গেলো, কাজের ছেলে হয়ে গেল। তারপরে দেখেন অ্যাপ্রোপ্রিয়েট রেশিও অফ অ্যাপ্রেন্টিস টু রেগুলার ওয়ার্কার, অর্থাৎ কী করতে হবে, রেগুলার কাজ করাইতে হবে আর কি, রেগুলার রেশিওতে তাকে গ্রোথ করাইতে হবে। তারপরে দেখেন সিলেক্ট অ্যান্ড রিকোয়ারমেন্ট প্রসিডিউরস, অর্থাৎ বিভিন্ন প্রসিডিউরস মেনটেন করে তাকে শিখাইতে হবে। এই অ্যাপ্রেন্টিসশিপ লয়ের ভিতরে শুনেন, অ্যাপ্রেন্টিসশিপ কম্পোনেন্ট হচ্ছে 8টা, মনে রাখেন। 8 কম্পোনেন্ট হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপের, আর ল হচ্ছে 5টা। এই 5টা মনে রাখবেন। তারপর দেখেন ক্রেডেনশিয়ালস, অর্থাৎ সার্টিফিকেট দিতে হবে। তারপর ইনভেস্টমেন্ট ইন ট্রেনিং, অর্থাৎ তার পিছনে খরচ করতে হবে। ঠিক আছে, ইনভেস্টমেন্ট ইন দ্য ট্রেনিং, আচ্ছা সে তাই চাইলে টাকা দিয়ে শিখতে পারবে, সে টাকা খরচ করতে পারবে। একটা ইকুইপমেন্ট নষ্ট হয়ে গেছে, সে ওইটা ঠিক করতে হলে তার থেকে টাকা দিয়ে কিনে আনতে হবে না, সো আনবে সে এটা। আর্ন অ্যান্ড লার্ন, সে কী করবে, শিখবে এবং আর্ন করবে, এবং সুপারভাইজ ট্রেনিং হইতে হবে। আর 8 নাম্বারটা হচ্ছে কি অ্যাপ্রেন্টিস কন্ট্রাক্ট, অর্থাৎ চুক্তি থাকতে হবে, কয় মাস করবে, কী করবে, কী শিখবে, সব চুক্তি থাকতে হবে। সেটা বুঝে গেলাম। আরপিএল তো আপনারা সবাই জানেন, আরপিএল মানে হচ্ছে কি, সে পড়ালেখা জানবে, শিখবে,
শুধু পরীক্ষা দিয়ে ফেলবে। এবার বেনিফিট অফ আরপিএল দিলে কী সুবিধা হয় এগুলো আপনারা এখান থেকে দেখে ফেলবেন। আরপিএল দিলে কী কী লাভ হয়, সময় বেঁচে যায়, বারবার এক কোর্স করতে হয় না, 3 দিন 2 দিন প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিলে পাস করা যায় এরকম। এবার আরপিএলের এভিডেন্স কি, ধরেন আপনি এসে বললেন যে আমি গ্রাফিক ডিজাইন পারি, এখন আমি আপনার প্রমাণটা আমি কীভাবে নিব, সে প্রমাণটা আমি আপনার সাথে ইন্টারভিউ নিব, আপনার অবজারভেশন করব, পোর্টফোলিও চেক করব, ঠিক আছে, আপনার অ্যাসেসমেন্ট নিব, এই কাজগুলো আমি করব। তো এই হচ্ছে আমাদের 2 নম্বর অ্যাসেসমেন্ট শিট, ইনফরমেশন শিট শেষ। 3 নম্বরে আমরা যদি চলে আসি, 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমাদেরকে শেখানো হয়েছে, দেখেন আমাদের অফিসে সাধারণত কী কী ধরনের সমস্যা হয়, ওয়ার্ক প্লেস ইস্যু, অফিসে কী কী সমস্যা হয়, প্ল্যানিংয়ে সমস্যা হয়, প্রায়োরিটাইজিংয়ে সমস্যা হয়, কলিগদের সাথে সমস্যা হয়, ফিডব্যাক আমরা নিতে চাই না, ক্লায়েন্টকে খুশি করতে পারি না, এগুলো হচ্ছে সমস্যা। এখন এই সমস্যাগুলোর ক্ষেত্রে আমাদেরকে কী কী নলেজ থাকতে হবে, আমাদের টাইম ম্যানেজমেন্ট স্কিল থাকতে হবে, আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল থাকতে হবে, রিসোর্স অ্যালোকেট করার স্কিল থাকতে হবে, রিসার্চ করার স্কিল থাকতে হবে। তারপর দেখেন এমপ্লয়েবিলিটি স্কিল, তাহলে আমরা এখানে কি বুঝলাম, যদি বলা হয় প্ল্যানিং, প্রায়োরিটাইজিং অ্যান্ড অর্গানাইজিং ইউর ওয়ার্ক, এই কাজগুলো করতে গেলে আমার কী কী স্কিল থাকতে হবে, তখন আমরা বলে দেবো টাইম ম্যানেজমেন্ট, আমরা বলবো প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল, রিসোর্স অ্যালোকেটেড, রিসোর্স অ্যালোকেশন, অর্থাৎ আপনি যে বিভিন্ন শিট মিট আপনি কালেক্ট করবেন, বিভিন্ন তথ্য কালেক্ট করবেন, আর রিসার্চ তো বুঝেনি আপনি ভাই, নিজে আবিষ্কার করা। আর এমপ্লয়েবিলিটি স্কিল মানে হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল থাকবে, টিমওয়ার্ক করার স্কিল থাকবে, ইনিশিয়েটিভ অর্থাৎ ক্রিয়েটিভ চিন্তাভাবনা থাকবে, সেলফ অ্যাসেসমেন্ট নেওয়ার, নিজেকে চেক করার একটা বুদ্ধি থাকতে হবে, লার্নিং আপনার প্রতিদিন শেখার আগ্রহ থাকতে হবে, টেকনোলজির কম্পিউটার জানতে হবে, হচ্ছে বিষয়। তারপর দেখেন এখানে বলা আছে টিম বিল্ডিং আমরা কী বলতে, মেনটেন রিলেশনশিপ উইথ সুপারভাইজার অ্যান্ড কলিগস, আপনাকে সম্পর্ক বজায় রেখে কাজ করতে হবে, এটাই বলা হয়েছে আর কি। হ্যাঁ, সিকিং ফিডব্যাক, আমাদেরকে ফিডব্যাক নিতে হবে ওয়ার্কারদের কাছ থেকে। এখন এগুলো আমরা কোথা থেকে কার কাছ থেকে নিতে পারি, অর্গানাইজেশন থেকে নিতে পারি। আমি একজন ট্রেনার, আমার ফিডব্যাক দিবে কে, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ট্রেনাররা আমাকে ফিডব্যাক দিবে, অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন আমাকে ফিডব্যাক দিবে, উদ্যোক্তারা আমাকে ফিডব্যাক দিবে। হ্যাঁ, এগুলো এখানে বর্ণনা করা হয়েছে। এবার দেখেন মেন ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ, অর্থাৎ টিভিএড টিচার ইন দ্য টিভিএড ইনস্টিটিউট নিডস ডেমনস্ট্রেট এ ক্লায়েন্ট ফোকাস, অর্থাৎ এখানে আপনাকে বলা হয়েছে যে টিভিএড যে কাজ করতেছে এটা কাজটা করতেছে ক্লায়েন্টকে ফোকাস করে। এখন ক্লায়েন্ট কী করতেছে দেখেন, এনশিওর করতেছে নিডস অ্যান্ড এক্সপেকটেশন অফ ক্লায়েন্ট। আমরা কাজ করতেছি কি ক্লায়েন্টের এক্সপেকটেশন ফুলফিল করার জন্য, ক্লায়েন্টের সাথে ইফেক্টিভ ওয়েতে কাজ করার জন্য, রিলেশনশিপ বজায় রাখার জন্য, ডেভেলপমেন্ট প্রসেস অ্যান্ড ইভালুয়েট ইমপ্রুভমেন্ট ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, ক্লায়েন্ট যেন সবসময় খুশি হয় এই জন্য চিন্তা করতে হবে। সো এই 3টা পয়েন্ট কিন্তু লিখতে হবে, এগুলো আপনাদের পড়া। ইন এ টিভিএড ইনস্টিটিউট টিভিএড ইনস্টিটিউট বা টিভিএডের ক্লায়েন্ট কারা, ঠিক আছে, টিভিএডের ক্লায়েন্ট কারা, লার্নাররা টিভিএডের ক্লায়েন্ট, স্টুডেন্টরা টিভিএডের ক্লায়েন্ট, অ্যাপ্রেন্টিসশিপ এরাও ট্রেনিরাও, তারপরে ক্যান্ডিডেট অফ অ্যাসেসমেন্ট দিই আমরাও, উদ্যোক্তারাও আমাদের টিভিএডের ক্লায়েন্ট প্রায় সবাই, সরকারও টিভিএডের ক্লায়েন্ট, এগুলো এখানে বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, এই ফোকাস অন ইন্ডিভিজুয়াল লার্নার অবজেক্ট সাচ আস, অর্থাৎ নিউ স্কিল, স্পেসিফিক স্কিল, টার্গেটেড অডিয়েন্স, নিউ কেরিয়ার, এইসব সম্পর্কে বলা হয়েছে। সো এগুলো একটু পড়তে হবে আপনাদের প্লিজ, তাহলে শেষ। 1 নম্বর সিভিএলএমটা আমরা পুরো শেষ করে ফেলেছি। 4 নম্বরটা আছে দেখেন, অ্যাসিস্ট লার্নার টু ডেভেলপ স্ট্র্যাটেজি টু অ্যাড্রেস দেয়ার নিডস অ্যান্ড ইন্টারেস্ট। শিক্ষার্থীদের কী কী দরকার, শিক্ষার্থীদের কী কী কোথায় লাগতে পারে, এগুলো আমাদের জানতে হবে। সো সেক্ষেত্রে আমরা পড়ানোর আগে কিছু প্রস্তুতি নিব, পড়ানোর মধ্যে কিছু প্রস্তুতি নিব। পড়ানোর আগে যেমন আমরা স্লাইড তৈরি করি, পড়ানোর মধ্যে যেমন আমরা কী করি, একটু চমৎকার করে দেখা, একটু বেশি কথা বলি, কম কথা বলি, আবার রিপিট করি, এই কাজগুলো আর কি। এখানে কী কী করা যায়, কী কী করা যায় না, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এবার এখানে একজন টিচারের ভূমিকা কী, টিচারের দায়িত্ব কী, এই দায়িত্বগুলো এখানে বর্ণনা করা হয়েছে। দেখছেন, শিক্ষার্থী কী সম্পর্কে পড়াবে এগুলো জানতে হবে, শিক্ষার্থীদেরকে সাহায্য করতে হবে, কোয়ালিফিকেশন পাথওয়ে অর্থাৎ সে ভবিষ্যতে কী করতে পারবে তাকে পথ দেখাইতে হবে, এই সব কাজগুলো এখানে বর্ণনা করা হয়েছে। সো দেখেন, যাই কিছু বলেন না কেন, আমরা যদি লাইভ ক্লাসে এত লম্বা সময় ধরে জয়েন করি তখন মনে হবে যে মানে আমাকে আপনার শত্রু মনে হবে। এই জন্যই আমি কি করেছিলাম, এই প্রত্যেকটা বিষয় খুব কম সময়ে, যেহেতু আপনারা লাইভ ক্লাসে আসেন না বা আপনারা এই 1 ঘন্টার ক্লাসই দেখতে চান না, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি চিন্তা করছি, তো এই জন্যই আমি কিন্তু এই রেকর্ড ক্লাসগুলো আয়োজন করেছিলাম। যদি আপনারা সত্যিকার অর্থে প্রত্যেক দিন রেকর্ড ক্লাসগুলো দেখতেন এবং যেখানে নোট করতে বলছিলাম সেটা যদি নোট করতেন বা যা বুঝতেছেন তাই নোট করতেন, তাহলে আজকে হয়তোবা আমাদের আবার কষ্ট করে প্রথমটা সিভিএলএমটা পড়তে হইতো না।
এই হচ্ছে বিষয়। এবার বলেন 1 নাম্বার সিভিএলএম এ আপনাদের কোনো কোথাও এক্সট্রা প্রশ্ন আসে কিনা, কোথাও একটু বেশি বুঝাইতে হবে কিনা, মনে রাখার মতো বুঝছেন কিনা? এবার কি আপনারা সিভিএলএমটা শুধু চোখ বুলাইলে আপনারা বুঝতে পারবেন যে না কোনটা পড়া উচিত কোনটা পড়া উচিত না? পারবেন ইনশাল্লাহ? কথা বলতে হবে প্লিজ। আচ্ছা 2 নাম্বার সিভিএলএমটা নিয়ে একটু কথা বলে ফেলি। 2 নাম্বার সিভিএলএম আমাদেরকে শেখানোর চেষ্টা করেছে ইনক্লুসিভ প্র্যাকটিস করবেন কিভাবে। অর্থাৎ আপনি পোলাপাইনকে পড়াবেন না, পড়াইতে হলে আপনি এই যে দেখেন একটা এই জায়গায় এই ছবিটার মধ্যে সব ধরনের শামুককে অন্তর্ভুক্ত করছে। সো আপনি পড়াইবেন, এখন আপনার কাছে কানা, আপনার কাছে লেংরা, আপনার কাছে বিভিন্ন ধরনের ডিজেবল পার্সনরা আসবে। সো সবাইকে আপনার ইনক্লুড করতে হবে না? সো ইনক্লুড করবেন কীভাবে এই কথাগুলো বলা হয়েছে একটু দেখাই আমি আপনাদেরকে সহজ করে। হ্যাঁ, সো আমরা ওই আগেরটার মতোই ইনফরমেশন শিটগুলো পড়বো। ইনক্লুসিভিটি বলতে কি বোঝায়? রিকগনাইজিং, অ্যাকোমোডেটিং, মিটিং দ্য লার্নার নিডস। অর্থাৎ র্যাম শব্দটা মনে রাখবেন, RAM। র্যাম শব্দটা মনে রাখলে আপনি এই সংজ্ঞাটা মনে রাখতে পারবেন। রিকগনাইজিং, অ্যাকোমোডেটিং, মিটিং দ্য লার্নার নিডস অফ অল লার্নার। ঠিক আছে, এটারই বলে ইনক্লুসিভিটি বলে। এখন ইনক্লুসিভিটি আপনি কেন প্র্যাকটিস করবেন? ইনক্লুসিভিটি প্র্যাকটিস করবেন আপনি দক্ষ কর্মী গড়ে তোলার জন্য। এই ওয়ার্ক প্লেসে দক্ষ কর্মী, এই যে প্রিপেয়ার দ্য লার্নার, মানে প্রিপেয়ার ইটস লার্নার, ভালো লার্নার তৈরি করার জন্য আপনি কী করবেন? ইনক্লুসিভিটি প্র্যাকটিস করবেন। প্রোভাইড মোর লার্নার অ্যান্ড ক্লায়েন্টস কোয়ালিটি বেটার, ভালো কোয়ালিটির জন্য আপনি কী করবেন? ভালো ভালো শিক্ষার্থীকে প্রোভাইড করতে পারবেন। এনশিওর, ক্লায়েন্টের মন যা চায় এটা, এবং ক্লায়েন্ট এবং আমাদের যে লেজিসলেশন আছে, নিয়ম নীতি নৈতিকতা আছে, এগুলো আমরা এনশিওর করতে পারবো। এই জন্য আমাদের ইনক্লুসিভিটি প্র্যাকটিস করা উচিত। মনে রাখবেন এই 3-4টা পয়েন্ট কিন্তু হুবহু যেভাবে আছে সেভাবে লেখার চেষ্টা করতে হবে আপনাকে, কারণ বর্তমানে এটা বিসিএসের মতো কঠিন হয়ে গেছে। আপনাদের গ্রুপে আজকে একটা দিয়েছিলাম যে ওখানে ওই ছেলেটা অনেক ভালো, কিন্তু সে কিছু অ্যান্সার লিখেছে যেগুলো একদম সিবিএলএমের মতো করে হয় নাই, তাই অ্যান্সার নেয় নাই। মানে ভাবত তো একই, কিন্তু নিচ্ছে না সে, ম্যাম বলতেছে নিব না, তো কী করবে বলেন? এখন কথা হচ্ছে ভাই আপনাদের তো একদিন অল্প অল্প করে প্রিপারেশন নেওয়ার কথা। সো আপনি কেন পারবেন না? আপনি পড়ে ফেলেন, লিখে ফেলেন, মনে রাখার মতো সিস্টেম বের করে ফেলেন। আপনি নিজে চিন্তা করেন আপনি নামিটা কেমনে মনে রাখবো, তখন দেখবেন আপনার মাথায় আসবে। হাউ প্র্যাকটিস ইনক্লুসিভিটি, সবাই আমি ক্লাসে অন্তর্ভুক্ত করবো না, সেক্ষেত্রে আমি কীভাবে করতে পারবো? সবার প্রথমে আমার দায়িত্ব হবে যে শিক্ষার্থীরা কোন ধরনের শিক্ষার্থী আছে, মানে কারো কোনো সমস্যা আছে কিনা এটা আমার খেয়াল করতে হবে। তারপর আমাদেরকে কী করতে হবে? প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি মেনটেন করতে হবে। ইনক্লুসিভিটির প্রিন্সিপালগুলো কী কী সেটা আমরা পরে জানবো। সো চলেন এখানে আমরা দেখি যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সগুলো কী কী। দেখেন, শিক্ষার্থীর লার্নিং ডিফিকাল্টিস থাকে, কেউ আছে কম শিখে, কেউ আছে বেশি শিখে, কারোর ভাষাগত সমস্যা থাকে, কেউ মূর্খ থাকে, কেউ শিক্ষিত থাকে, হ্যাঁ, কেউ নিউমারেসি থাকে, অর্থাৎ অসুবিধা থাকে। তারপর কালচারাল ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা হয়, হ্যাঁ, সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের থাকে, এই যে সমস্যা থাকে, জেন্ডারের সমস্যা থাকে, সেক্সুয়ালিটির বিভিন্ন ধরনের সমস্যাগুলো আমরা আমাদের ক্লাসে দেখতে পাই। সো কার কী সমস্যা, এই সমস্যাগুলো আমরা খুঁজে বের করবো। এগুলোকে বলা হয় ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। এটা মনে রাখার জন্য আপনাদেরকে বলেছিলাম লাগাসফিম, ASPIM, অর্থাৎ এল দ্বারা লার্নিং ডিফিকাল্টিস, যে দ্বারা জেন্ডার, এ দ্বারা আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম এইজ, এ দ্বারা এজ বোঝানোর চেষ্টা করেছিলাম, এস দ্বারা এই যে সাইকোসোশ্যাল বোঝানোর চেষ্টা করেছিলাম, পি দ্বারা সাইকোসোশ্যাল বোঝানোর চেষ্টা করেছিলাম, আর এস দ্বারা আমরা বোঝানোর চেষ্টা করলাম এই যে সোশিও ইকোনমিক বোঝানোর চেষ্টা করেছিলাম। হ্যাঁ, আর আই দ্বারা আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম এই যে ইন্টেলেকচুয়াল ইম্পেরিমেন্টস অথবা ডিসেবিলিটিস, ইন্টেলেকচুয়াল ইম্পেরিমেন্টস। আর এন দ্বারা বোঝানোর চেষ্টা করেছিলাম, এটা তো এখন মাথায় আসতেছে না, এটা বুঝতেছি না এখন, আপনাদের ওই শিটটাতে আছে, হ্যাঁ, সাজেশনটা আমি দিয়েছিলাম। আচ্ছা, এইটা আমরা মনে রাখার জন্য আমরা কিছু শব্দ ব্যবহার করেছিলাম। এই দেখেন, উইথ পার্টিকুলার নিডস, অর্থাৎ এ গ্রুপ অফ পিপল। দেখেন এখানে বলেছে ইট অলসো ইম্পর্টেন্ট অ্যাকনলেজ, রেসপেক্টস অ্যান্ড ভ্যালু ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডস। অর্থাৎ ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডস বললে আপনি বুঝে যাবেন এখানে একটা জাতির কথা বলা হয়েছে, একটা গ্রুপের কথা বলা হয়েছে। দেখেন একটা এই মহিলা গ্রুপ, মহিলাদের কথা বলা হয়েছে। ওই মহিলারা যারা আন্ডার প্রিভিলেজ, যারা মানে খুব সুবিধা বঞ্চিত, যারা খুব প্রত্যন্ত অঞ্চলের। পিপল আর লো লিটারেসি, নিউমারেসি। তারপর দেখেন এখানে বলছে ডিজেবল পার্সনরা, রুরাল ও রিমোট এরিয়ার পার্সনরা, যুবকরা। এইগুলাকেই আমি কিন্তু এখন সিভিএলএম পড়াচ্ছি, কিন্তু এগুলাকে আমি খুব সহজ করে কিন্তু স্লাইডে উপস্থাপন করেছি, ভিডিওতে দিয়েছি। ওই ভিডিওগুলো দেখলে, নোট করলে দেখবেন আপনার কাছে খুব সহজ লাগবে।
প্রোভাইডিং সাপোর্টিং স্পেশাল নিডস, অর্থাৎ আপনি স্পেশাল নিড কী দিবেন? স্পেশাল নিড বলতে কী বোঝায়? একজন শিক্ষার্থী এসির নিচে বসতে পারতেছে না, ওর মাথা ঘুরাইতেছে, গরম লাগতেছে, আপনি কী করবেন? ওরে এসি থেকে উঠায় আরেক জায়গায় যেখানে এসি নাই সেখানে বসাবেন। তো আপনি কী করবেন? ফিজিক্যাল এনভায়রনমেন্ট অ্যাডজাস্টমেন্ট হয় ওরে চেঞ্জ করবেন, নাহলে এসিটা বন্ধ করে দিবেন। ঠিক আছে, এরকম কী কী করা যায় এগুলো এখানে বর্ণনা করা হয়েছে। এই ডিফারেন্ট পারসিপশন আপনি একজন শিক্ষক হিসাবে আপনি পারসিপশন করতে পারবেন না। আপনি যদি মনে করেন এখানে অনেক ভালো স্টুডেন্ট আছে, সবাই মনে এগুলো শেখানো লাগবে না, এটা আপনি চিন্তা করতে পারবেন না, কারণ আপনার চিন্তায় আপনার পারসিপশন অনুযায়ী সব কিছু হয় না। সো পারসিপশন বলতে কী বোঝায় এটা একটু পড়ে ফেলবেন, আমি সহজে বুঝাই দিলাম। এবং লার্নার নিডস উইথ রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কি? মানে যার যেখানে একটু সমস্যা ওখানে তাকে একটু সহযোগিতা করা। এখন ধরেন কিছু শিক্ষার্থী আছে লো লিটারেসি এবং নিউমার্সি, যাদের শিক্ষাগত যোগ্যতা কম, তাদের কী সমস্যা হতে পারে? তারা লিখতে পারবে না, তারা পড়তে পারবে না, তারা ক্যালকুলেট করতে পারবে না, তাদের কনফিডেন্সের অভাব। সো আপনি তাদেরকে কীভাবে কোন মেথডে শিখাবেন, কোন মেথডে অ্যাসেসমেন্ট নেবেন সেটা এখানে বর্ণনা করা হয়েছে। দেখেন, আপনি যে লিখতে পারবে না তারা আপনি মৌখিকভাবে বলবেন, যে রিডিং পড়তে পারবে না, যে পড়তে পারবে না তারা প্রেজেন্টেশন দেখান, যে ক্যালকুলেট করতে পারে না তারে যেইভাবে সে ক্যালকুলেট করতে পারে তারে দেখান। কনফিডেন্সের জন্য তার সাথে তার হেল্পার নেন, প্রয়োজনে 2-3 জন মিলে একসাথে অ্যান্সার দিবে, এরকম ব্যবস্থা করেন। সো এইখানে কিছু সমস্যার কথা বলা হয়েছে, মাঝখানে এইখানে এক ধরনের জাতির কথা বলা হয়েছে, এখানে সমস্যার কথা বলা হয়েছে, এখানে সলভ কীভাবে করবেন এগুলো বলা হয়েছে, এটা পড়তে হবে। তারপর দেখেন ইনক্লুসিভিটি, অর্থাৎ আপনি ইনক্লুসিভিটি প্র্যাকটিস করবেন না। ইনক্লুসিভিটি প্র্যাকটিস করতে হলে আপনাকে এই দেখেন আন্ডারপিন ইনক্লুসিভিটি, এই যে এখানে যে কথাগুলো, যে প্র্যাকটিসগুলো আপনাকে করতে হবে, অবশ্যই আপনাকে স্টুডেন্ট সেন্টার, লার্নিং সেন্টার অ্যাপ্রোচ করে পড়াইতে হবে। অ্যাডভোকেটিং ইন্ডিপেন্ডেন্স, শিক্ষার্থী যেন নিজে নিজে শিখতে পারে সেটা আপনি তাকে শিখাইতে হবে। এটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি। হ্যাঁ, প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি আমরা এটা মনে রাখার জন্য আমরা পড়াইছিলাম লাইফ ক্যাম্প, CAMP। এই লাইফ দ্বারা বোঝানো হয়েছিলাম লার্নিং সেন্টার, আই দ্বারা বুঝিয়েছিলাম ইমপ্লিমেন্ট, আর অ্যাপ দ্বারা বুঝিয়েছিলাম পোস্টারিং বা প্রমোটিং, ই দ্বারা বুঝেছিলাম ওই যে এক্সপেরিমেন্টাল, আর সি দ্বারা বুঝাইছিলাম যে কোঅপারেশনাল, এ দ্বারা বুঝাইছিলাম অ্যাডাপটিভ টেকনোলজি, এন দ্বারা বোঝানো হয়েছিল মোটিভেশন, এই এফ দ্বারা বোঝানো হয়েছিল ফ্লেক্সিবল। ঠিক আছে, সো আপনারা এই ক্লাসগুলো দেখা ছাড়া বিকল্প নাই। হ্যাঁ, আচ্ছা, এইগুলো সবগুলো নিয়ে এখানে বিশালভাবে আলোচনা করা হয়েছে। তারপর দেখেন ভার্বাল অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ, সেন্সিটিভ ডিফারেন্সে বডি ল্যাঙ্গুয়েজ আপনি ঠিক করতে হবে, আপনি শিক্ষার্থীদের বুঝা কথা বলতে হবে, সাপোর্ট করতে হবে, নন ডিসক্রিমিনেটরি করতে হবে। অর্থাৎ আপনি শিক্ষার্থীদের এখানে মেয়েদেরকে পচায় আপনি কোনো উদাহরণ দিতে পারবেন না, ছেলেদেরকে পচায় কোনো উদাহরণ দিতে পারবেন না, এই সবগুলো বিষয় আমাদের এখানে মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো তারপর দেখেন হোয়েন প্রোভাইডিং ইনফরমেশন লার্নার ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট, ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্টের ক্ষেত্রে আপনি কী করবেন, এখানে বড় করে তথ্য দেওয়া আছে, এই সবগুলো যদি সময় থাকে এগুলো পড়বেন, তাদেরকে বুঝাইবেন, এই হচ্ছে বিষয়। এবার দেখেন মডেলিং ইনক্লুসিভনেস ইন পারফরমেন্স, অর্থাৎ আপনাকে অবশ্যই ইনক্লুসিভ প্র্যাকটিস করতে হবে, এবং আপনি যে ইনক্লুসিভিটি প্র্যাকটিস করতেছেন এটা আপনাকে মডেল হিসাবে, নায়ক হিসাবে বুঝাইতে হবে। বুঝাইলেই সবাই আপনার প্রতি আন্তরিক হবে এবং এনকারেজ হবে। এবার শিখবো আমরা গ্রাউন্ড রুলস। গ্রাউন্ড রুলস মানে কি? একটা প্রতিষ্ঠানের নিয়ম নীতি, নৈতিকতা, আপনি কীভাবে কাজ করবেন এই সেক্ষেত্রে এই বিষয়গুলো এখানে বর্ণনা করা থাকে। আচ্ছা, এখানে কী হইতে হবে আপনাকে দেখেন সামনে বলে দিয়েছে, আপনাকে বি রেসপেক্টফুল হইতে হবে। এইটা দেখেন গ্রাউন্ড রুলস অফ পার্টিসিপেন্টস অ্যান্ড বিহেভিয়ার, আপনাকে রেসপেক্টফুল হইতে হবে, কনফিডেন্সিয়াল হইতে হবে, গোপনীয়তা বজায় রাখতে হবে, ওপেন অ্যান্ড অনেস্ট হইতে হবে, নন জাজমেন্টাল হইতে হবে, সেন্সিটিভ হইতে হবে, এবং অ্যাকসেপ্টিং, মেনে নেওয়ার মতো যোগ্যতা আপনার থাকতে হবে। এই কথাগুলা এখানে বর্ণনা করা হয়েছে। দেখুন ফর্মিং রিলেশনশিপ অ্যান্ড ফোস্টারিং রেসপেক্ট, অর্থাৎ আপনাকে এই রিলেশনশিপ বজায় রাখতে হবে এবং সবাইকে করতে হবে, মোটিভেটেড করতে হবে। এই যে এইভাবে মোটিভেটেড করে সব ধরনের মানুষকে নিয়ে আপনাকে আগাইতে হবে। আমরা এখানে এটা শিখছি। তারপরে আমাদের কি আর আছে? আরেকটা ইনফরমেশন শিট আছে, দেখেন এখানে আমরা শিখবো ডেভেলপ অ্যান্ড ইমপ্লিমেন্ট ওয়ার্ক স্ট্র্যাটেজিস টু সাপোর্ট ইনক্লুসিভিটি অ্যান্ড ইমপ্রুভ ওয়ার্কস। এগুলোর জন্য ভিডিওটা দেখবেন প্লিজ। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলো একটু বুঝাই দিই। আপনি একটা প্ল্যান তৈরি করবেন না, এই যে হোয়েন প্ল্যানিং, তখন আপনাকে ইনক্লুসিভ প্ল্যান করবেন, তখন আপনাকে কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে এই বিষয়গুলো এখানে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ আপনি একটা প্ল্যান তৈরি করবেন, সেক্ষেত্রে আপনি ওই প্ল্যানটা শিক্ষার্থীদেরকে জানানো ছাড়া কি ভাই তৈরি করতে পারবেন না। আপনি প্ল্যান করছেন যে আগামীকাল সকাল 9টা থেকে ক্লাস হবে, আপনি কাউরে বলেন নাই, আপনি টিচার হিসেবে শুধু এসে বসে রয়েছেন। সো ভাই এই প্ল্যানে তো কাজ হবে না, ঠিক আছে?
এরকম করে এখানে এনরোলমেন্ট প্রসেস বলে দিতে হবে, ইন্ডাকশন প্রসেস বলে দিতে হবে, ফাইন্ডিং আউটস অ্যান্ড স্পেসিফিক নিডস বের করতে হবে, কনফার্মিং সাপোর্ট নিডস বের করতে হবে, ক্যারিং ডাইভার্সিটি, কার কে কোথায় সমস্যা, কেউ চোখে কম দেখবে, কেউ মাথা ব্যথা করবে, কেউ বুঝবে কম, এই সবগুলো বুঝে শুনে আপনাকে প্ল্যান তৈরি করতে হবে, এখানে এটাই বলা হয়েছে। তারপর দেখেন এখানে বলা হয়েছে সাপোর্ট ইন ডাইভার্সিটি, অর্থাৎ ডাইভার্সিটিকে আপনি কীভাবে সাপোর্ট দিবেন। ডাইভার্সিটিকে আপনি সাপোর্ট দেওয়ার জন্য আপনি অবশ্যই ডকুমেন্টেড রিসোর্স ব্যবহার করবেন। তারপর আইডেন্টিফাই অ্যাসেসিং সাপোর্ট সার্ভিস করতে হবে, সব কিছু এখানে বর্ণনা করছে, পয়েন্ট আকারে এগুলো পড়তে হবে আপনাদের। সাপোর্ট সার্ভিস মানে কারা কারা সাপোর্ট করে, আমাদের ফ্যামিলি মেম্বাররা আমাদেরকে সাপোর্ট করে, সরকার সাপোর্ট করে, রিলেভেন্ট মানুষ সাপোর্ট করে, কলিগরা সাপোর্ট করে, এই কথাগুলো এখানে বলা হয়েছে। নোট টেকাররা আমাদেরকে সাপোর্ট করে। তারপর দেখেন ইনক্রিজিং ফিজিক্যাল এনভায়রনমেন্ট সাপোর্ট নিড টু ওয়ার্ক প্র্যাকটিস, অর্থাৎ সেক্ষেত্রে এখানে বলা হয়েছে দেখেন ইনক্লুডিং, আসলে এই এনভায়রনমেন্টের সাপোর্টের ক্ষেত্রে কোন কোন পয়েন্টগুলোর দরকার হয়, এই যে এখানে বলা হয়েছে লেইং অফ পারমিজেস, অর্থাৎ আপনি এনভায়রনমেন্ট যদি ঠিক করতে চান, ধরেন আপনি একটা প্রতিষ্ঠান দিচ্ছেন ছয়তলায় যাইতে যেতে কোনো লিফটের ব্যবস্থা নাই, হ্যাঁ, এখন যদি একটা রুগী যে হুইল চেয়ারে করে শিখে, সে ভাইকে এই প্রতিষ্ঠানে শিখতে পারবে না। তো এই জন্য কী করতে হবে, এই প্রতিষ্ঠানে যদি আপনি তারা শিখাইতে চান, অবশ্যই আপনাকে নিচতলায় প্রতিষ্ঠান আনতে হবে, নাহলে কোনো একটা কিছু করতে হবে, মডিফিকেশন করতে হবে। তারপর দেখেন ইকুইপমেন্ট মডিফিকেশন করতে হবে। তারপর দেখেন ওই যে শিক্ষার্থীরা, ধরেন একজনের আঙ্গুল হচ্ছে 2টা, এটা নাই, সো এর আঙ্গুল না থাকলে এর আঙ্গুলের ব্যবস্থা করতে হবে আপনাকে, কৃত্রিমভাবে হোক যেমন হোক, যদি করতে পারেন তাহলে ভালো। আবার ধরেন কেউ একজন আছে যে এক আঙ্গুল আছে, সে এক আঙ্গুলে গুলি চালাইতেছে, তাহলে ওর মতো করে একটা গুলি বানাইতে হবে, এগুলোই কথা এখানে বলেছে আর কি, হ্যাঁ। তারপর দেখেন অ্যাড্রেসিং অস ইস্যুস অ্যাসোসিয়েটেড উইথ ইনক্লুসিভিটি, অস ইস্যু নিয়ে আপনি কীভাবে কথা বলবেন, বসদের সাথে কীভাবে বলবেন, এগুলো এখানে শিখাইছে। আইডেন্টিফাই মডিফাই ইমপ্রুভিং ইউর ওয়ার্ক প্র্যাকটিস অ্যান্ড ইনহ্যান্স ইনক্লুসিভিটি, কীভাবে আপনি ইনক্লুসিভিটির ক্ষেত্রে এই ইনক্লুসিভিটি খুঁজবেন, মডিফাই করবেন, ইমপ্রুভ করবেন, এগুলো কীভাবে এই জায়গায় এগুলো দেখানো হয়েছে। সো আমাদের এই 2 নম্বর সিভিএলএমটাও শেষ। তো 3 নম্বরে আসি। 3 নম্বরে আমাদেরকে এটা এইখানে শিখেছি কি জানেন, এইখানে শিখেছি আমরা কীভাবে আমাদের অফিসে নিরাপদ থাকতে পারি। দেখেন চলেন আমরা একটু শেষ করে ফেলি দ্রুতই, যেহেতু এগুলো নিয়ে ডিপলি আলোচনা শেষ, কিন্তু বিষয়টা ছিল আপনারা প্রশ্ন করবেন, আলোচনা করবেন, এটা বুঝি না, কিন্তু আমি কথা বলতেছি, মানে কোন ধরনের শিক্ষা ব্যবস্থাতে আসছে আল্লাহ ভালো জানে, হ্যাঁ না কিছু শুনি না। আচ্ছা, ওয়ার্কপ্লেস হ্যাজার্ড বলতে কি বোঝায় দেখেন, এ ওয়ার্কপ্লেস ইজ এ প্লেস হোয়ার পিপল প্র্যাকটিস দেয়ার অকুপেশন, অর্থাৎ মানুষ যেখানে কাজ করে ওটাকে বলা হয় ওয়ার্কপ্লেস, ঠিক আছে। ইনহ্যান্স এনভায়রনমেন্ট 2 টাইপস অফ হ্যাজার্ড, নো এনভায়রনমেন্ট হ্যাজার্ড, ফ্রি, এখানে কথাটা বলেছে আর কি, হ্যাঁ। ইনভিটেশন হ্যাজার্ড লার্নিং এনভায়রনমেন্ট। আচ্ছা, এখানে আপনাকে বলেছে কোনো পরিবেশই হ্যাজার্ড ছাড়া নয়। সো এই হ্যাজার্ড করার ক্ষেত্রে ম্যানেজ সিস্টেম অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, আমরা এটাকে কীভাবে ম্যানেজ করতে পারি, হ্যাজার্ডগুলো কোথায়, হ্যাজার্ড আমরা কীভাবে আইডেন্টিফাই করব, প্ল্যান করব, ইমপ্লিমেন্ট করব, চেক করব, ম্যানেজ করব, রিভিউ করব, অর্থাৎ একটা অফিসে একটা সমস্যা দেখলে সমস্যাটা আপনি দূর করার জন্য যা যা করবেন এগুলো এখানে ধাপে ধাপে বর্ণনা করা হয়েছে। এবার দেখেন এখানে বলেছে যে দেখেন প্রসেস বলছে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি, অর্থাৎ আপনাকে প্রথমে হ্যাজার্ড আইডেন্টিফাই করতে হবে, তারপর অ্যাসেস করতে হবে, অ্যাকশন নিতে হবে, তারপর মনিটর করতে হবে, ঠিক আছে। এবার হ্যাজার্ড এ সোর্স অফ হ্যাজার্ড আইডেন্টিফিকেশন, অর্থাৎ আপনি হ্যাজার্ড এখানে আছে কিনা আপনার অফিসে সেটা আপনি খুঁজবেন কই থেকে, আগে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে সেখান থেকে, ওই ঘটনা থেকে, এমপ্লয়ারের কাছ থেকে জানবেন যে তুমি কোনো ভবিষ্যতের সমস্যা দেখতে পারতেছো কিনা, বলো, কোনো এক্সাম্পল দেখবেন, হ্যাঁ, এক্সামিনিং করবেন, পরীক্ষা নেবেন, এই কাজগুলো করে করে আপনি দেখবেন, এগুলো এখানে বর্ণনা করা হয়েছে। এবার আপনি একটা অ্যাসেসমেন্টে আপনার যে একটা অফিস রুম, এই অফিস রুমটা কতটা হ্যাজার্ড ফ্রি এটা আপনি রিসার্চ করবেন না, এটা আপনি অ্যানালাইজ করবেন, সেটা আপনি করার ক্ষেত্রে অ্যাসেস করবেন আপনি কীভাবে, এই 2টা শব্দের মাধ্যমে। একটা হচ্ছে দেখেন এই যে কনসিকুয়েন্স, আরেকটা হচ্ছে লাইকলিহুড, অর্থাৎ আপনার অফিসে সমস্যা হবে কি হবে না এটা হচ্ছে লাইকলিহুড, এবং হইলে কি ক্ষতি হবে এটা হচ্ছে কনসিকুয়েন্স। দেখেন এখানে এখান থেকে গত অ্যাসেসমেন্টের 2টা প্রশ্ন আসছে একসাথে, এই দেখেন এখানে বলছে অলমোস্ট ক্রাইটেরিয়ান, এটা বলতে কি বোঝায়, আপনাকে উত্তর দিতে হবে লাইকলিহুড। আর যদি এখানে বলা হয় এই যে ক্যাটাস্ট্রফিক রিলেটেড কোনো শব্দ দেখেন আপনি কনসিকুয়েন্স বলে দিবেন, অর্থাৎ ওই যে আপনি হ্যাজার্ড তৈরি করবেন না, হ্যাজার্ড ইন্সপেকশন শিট বানাবো, সেখানে আমরা দেখাবো লো, মিডিয়াম এবং হাই। এখন আপনার অফিসে মনে করেন একটা ইলেকট্রিক তার পড়ে আছে, এখন আপনি চাইলে বলতে পারেন যে ইলেকট্রিক তার পড়ে আছে তার মানে এটা হাই রিস্ক, এখানে মানুষ মরে যাওয়ার সম্ভাবনা আছে। আবার আমিও চাইলে গিয়ে বলতে পারি না এটা হাই রিস্ক না, এটা হচ্ছে মিডিয়াম। আবার আরেকজন এসে বলতে পারে না এটা লো,
এখানে তারপরে থাকলে অসুবিধা নেই, আমরা কত এটার মধ্যে তার উপরে দিয়ে ফুটবল খেলছি, কত ঘুমাইছি, কত থাকছি, সমস্যা নেই। এখন এখন এই তিনজনের অ্যান্সার তিন রকম হবে, এটাই স্বাভাবিক। এখন তিনজন কি 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 কোন দুইটা ম্যাট্রিক্স সিস্টেম চেক করে সিদ্ধান্ত দিবে? অবশ্যই লাইকলিহুড, অর্থাৎ এই যে আমি যে বললাম, একজন যে বললো হাই রিস্ক, সে কি করবে? সে চিন্তা করবে যে ভাই এটা তো হাই রিস্ক মনে হচ্ছে, কারণ তারটা লিক দেখা যাচ্ছে। তার মানে লাইকলিহুড মানে কি? ঘটার সম্ভাবনা, তার ঘটার সম্ভাবনা আছে। ঘটলে কি হইতে পারে? ঘটলে কি মানুষ মরে যেতে পারে, এই জন্য আমি হাই দিলাম। আরেকজন চিন্তা করবে যে ভাই তারটা তো লিক দেখতেছি না, সো এটা ভাই মিডিয়াম, কোনো ক্ষতি আমার মনে হচ্ছে না হবে না, তবে হয়তো বা একটু কারেন্টের শর্ট খাইতে পারে, এই শর্টে আর কি মরবে নাকি, এটা তো মরলে আহত হবে, তার মানে এটা মিডিয়াম। আরেকজন এসে মনে করবে দূর বেটা যা সব বাদ দে, কিছুই হবে না, তার মানে সে বলবে লো। অর্থাৎ একটা অফিসের সমস্যা এক একজনের কাছে এক এক রকম করে ধরা দিবে। এখন এটা পরিমাপ করবো আমরা কিসের মাধ্যমে? আমরা পরিমাপ করব রিস্ক ম্যানেজ করব কিসের মাধ্যমে? রিস্ক ম্যানেজ করব আমরা দুইটা শব্দের মাধ্যমে, সেটা হচ্ছে কি এই লাইকলিহুড এবং কনসিকুয়েন্স, এই দুইটা শব্দ নিয়ে প্রচুর কথা বলা শেষ। তারপর দেখেন আপনি অ্যাকশন নেবেন, সেটাও বলা হলো। এরপর দেখেন মনিটরিং এফেক্টিভনেস, আপনি মনিটরিং করবেন দুইটা পদ্ধতিতে, একটা হচ্ছে এনশিওর দ্যাট অ্যাকশন ইফেক্টিভ, আপনি যে সমস্যাটা সমাধান করছেন ওইটার কাজ হয়েছে কিনা, এবং ওই যেটা সমাধান করছেন ওইটা সমাধান করতে গিয়ে আবার আরেকটা নতুন সমস্যা তৈরি হয়েছে কিনা ওইটা আপনি চেক করবেন। তারপরে রিপোর্ট করবেন আপনি বসদের কাছে। এবার দেখেন কন্ট্রোল রিস্ক, অর্থাৎ রিস্ককে আপনি কন্ট্রোল করতে চাইলে আপনি কয়ভাবে করতে পারবেন? মনে করেন আমার মাথার উপর প্যান্টটা পরে আমি মরে যাব, সেক্ষেত্রে আমি বুঝলাম যে এটা একটা সমস্যা, এটাকে আমি ম্যানেজ করতে চাইলে আমি প্রথমে হেলমেট পরে বসে থাকবো। যদি আমি সেটা না পারি তাহলে আমি কি করব? আমার অফিসের যারা বস আছে বসদেরকে বলবো ফ্যানটা চেঞ্জ করেন। সেটা না পারি তাহলে একজন টেকনিশিয়ানকে ডাইকে না বলবো ভাই একটু ইঞ্জিনিয়ারিং করে দেখো না ভাই চেঞ্জ করতে, ভাই কোনোভাবে একটু লটকায় রাখতে পারো কিনা কোনোভাবে দেখো। আর যদি সেটাও সম্ভব না হয় তাহলে আমি কী করবো? আমার চেয়ারে যেন কেউ না বসে, আমি বলে দিব নো এন্ট্রি, এই চেয়ারে যেন কেউ না বসে, আমিও না। সাবস্টেন্স, আমরা কি করবো? এটাকে বিকল্প পদ্ধতি ব্যবহার করব। আর ইলিমিনেট, একবারে ফ্যানটা খুললে ফ্যান বন্ধ করে দিয়ে এসির ব্যবস্থা করে ফেলবো। তাইলে আপনি কি করবেন দেখেন, এখানে রিস্ক কন্ট্রোল করবেন কীভাবে? প্রথমে কি একবারে সমস্যা পুরো উচ্ছেদ করে ফেলতে হবে, তারপর কি করতে হবে? এই সাবস্টেন্স করতে হবে, তারপরে আইসোলেট করতে হবে, ইঞ্জিনিয়ারিং করতে হবে, অ্যাডমিনদেরকে জানাতে হবে, পিপিই পরে বসে থাকতে হবে। অর্থাৎ এটা হচ্ছে টপ টু বটম। যদি আপনার পরীক্ষার হলে যদি বলে যে বটম টু টপ লেখো, তখন আপনাকে আবার এই দিক থেকে উপরের দিকে লিখতে হবে। আর যদি বলে টপ টু বটম লেখো, তাহলে এই দিক থেকে এদিকে লিখতে হবে। সো এটা আমরা বুঝে গেছি। ক্লাসগুলো দেখতে হবে শিওর, হ্যাঁ, এক ক্লাস এত কথা বলা সম্ভব হয় না, কারণ আপনারা তো বলতেছেন না কোথা থেকে বলবো, সেই সবই বলতে হচ্ছে। আচ্ছা, এখানে আমাকে বলেছে যে এগুলোর মিনিংটা কি, আবার দেখেন এগুলো আবার বলে দিয়েছে, এগুলো বলতে কি বোঝায়, এটার কাজ কি, এগুলো বলেছে। তারপর আপনাকে অবশ্যই বি অ্যাওয়্যার থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে সেফটি ফ্যাক্টরস বা ম্যাটারটা যেগুলো এগুলো এই সম্পর্কে। এবার এখানে বলেছে দেখেন রিজন নো পারসন হোয়াই আর মেনি ইয়াং ওয়ার্কার গেটিং হার্ট, অর্থাৎ আমাদের যুবকরা কাজ করতে গেলে কেন আহত হয়, এর 5টা কারণ আছে। 5টা কারণ হচ্ছে নট এনাফ ট্রেনিং, পর্যাপ্ত পরিমাণ প্রশিক্ষণ নাই, নট এনাফ এক্সপিরিয়েন্স নাই, ডু নট দেয়ার লিগাল রাইটস, অর্থাৎ তারা নিজেরাই জানে না তাদের কী কী অধিকার আছে। একটা ব্যক্তির, একটা কর্মচারীর 3টা অধিকার আছে, চাকরি করার অধিকার আছে, চাকরি ছাড়ার অধিকার আছে, এবং তার জানার অধিকার আছে। তাহলে রাইট টু নো, রাইট টু রিফিউজ, রাইট টু প্র্যাকটিস, এটাও এই সিভিএলএমে মনে হয় পড়বো, সামনে আসতেছে, অসুবিধা নেই। এবার অ্যাপ্রাইড টু টাস্ক কোশ্চেন, অর্থাৎ যুবকরা আমরা কি করি? প্রশ্ন করতে ভয় পাই, যে আপনারা করতেছেন আর কি, বসেই আছেন এরকম। সো এই ভয়গুলো পাইলে কি হয়? যুবকরা হার্ট হয়, শিকার হয়। মানে এই যে আপনাদের মধ্যে এমনও তো হইতে পারে যে অ্যাসেসমেন্টে কম্পিটেন্ট হবেন না, আবার এমনও আছে যে 3-4 জন একবারেই কম্পিটেন্ট হয়ে যাবে। এইগুলোর কারণ কি? এইখানে 5-6টার কারণের মধ্যে এই কারণগুলো বর্ণনা করা আছে। অর্থাৎ যুবকরা হার্ট হয় কীভাবে? এই 5টা কারণে। আরেকজনের কিছু জীব আছে কি যারা স্কুলও করে, পড়ালেখাও করে এবং ইনকামও করে, এরাও এইসব কারণে, এই 5টা কারণে আমাদের যুবকরা সাধারণত কাজের ক্ষেত্রে, অফিসের ক্ষেত্রে হার্ট হয়, শিকার হয়। এবার দেখেন এমপ্লয়ি রুলস। একজন এমপ্লয়ারের কাজ কি? মালিকের কাজ কি? মালিক কী করবে? সেফটি পলিসি তৈরি করবে, বিভিন্ন প্রোগ্রাম তৈরি করবে যেন কোনো ধরনের সমস্যা না হয়, তো তার অফিস কীভাবে ভালো থাকে এটা চেষ্টা করবে আর কি, হ্যাঁ। সুপারভাইজার কী করবে? আপনাকে সুপারভাইজ করবে। কী করবে? আরও ডিটেলে লেখা আছে, এগুলো পড়তে হবে। ইউর রোল, আপনি কি করবেন? আপনি নিজে কি করবেন? আইন মানবেন, হ্যাঁ, ওবিয়ে দ্য ল। আপনি যখন পিপিই ব্যবহার করবেন, ইকুইপমেন্ট সেফলি ব্যবহার করবেন, রিপোর্ট দেখলে বসের কাছে রিপোর্ট করবেন যে সমস্যা এখানে। আমার নিজের 4টা অধিকার আছে, 3টা অধিকার আছে, হ্যাঁ। 4টা অধিকার কি? যে আমি একটুকে বলছিলাম,
হ্যাঁ, রাইট টু নো জানার অধিকার, রাইট টু প্র্যাকটিস, রাইট টু রিফিউজ, এগুলোর অধিকার আছে। এবার রাইট টু নো বলতে কী বোঝায়, প্র্যাকটিস বলতে কী বোঝায়, এগুলো আপনারা জানেন, এগুলো একটু পড়তে হবে। আচ্ছা, এবার চলে আসি আমরা পরেরটাতে, ওয়ার্ক হ্যাজার্ড। ওয়ার্ক হ্যাজার্ড কি? অফিসে কাজের ক্ষেত্রে যে হ্যাজার্ডগুলো হয়, কাজ করতে গিয়ে যে হ্যাজার্ডগুলো হয়। রিকগনাইজিং হ্যাজার্ড, হ্যাজার্ড খুঁজতে হয় কীভাবে। এবার হ্যাজার্ড আবার দুই প্রকার, একটা হচ্ছে ক্রনিক, একটা হচ্ছে অ্যাকিউট। ক্রনিক মানে হচ্ছে অনেক বড় সমস্যা, অনেক দিন যাবত ধরে সমস্যা থাকে। আর অ্যাকিউট মানে হচ্ছে তাৎক্ষণিক সমস্যা, যেমন আমার হাতটা মাত্র কাটে গেলো, রক্ত বেরোলো, এটা হচ্ছে অ্যাকিউট। আর ক্রনিক মানে হচ্ছে আস্তে আস্তে ক্যান্সার হয়ে গেলো, এটা। সো এইটাই এখানে বলা হয়েছে। হয় অ্যাক্সিডেন্ট হ্যাপেন, অ্যাক্সিডেন্টটা কেন হয় আসলে? অ্যাক্সিডেন্টটা হওয়ার কারণ হচ্ছে আমাদের সাবধানতার অভাবে হয়, আমরা বুঝে শুনে মানে কাজকর্ম করি না। আমরা কী করি, ফ্রিজ খুলতে হয় ডান দিক থেকে, আমরা টানি বাম দিক থেকে। আমাদের ওই যে টেস্টার দিয়ে চেক করতে হয় ইলেকট্রিসিটি আছে কিনা, না চেক করে আমরা তার লাগানো শুরু করি। এইসব কারণেই আমাদের সমস্যাগুলো হয়। এগুলো আমাদের স্লাইডে আমি আরও সহজ করে বুঝাইছি। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট কী কারণে হয়? হোয়াট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট কী আপনারা তো জানেন অ্যাক্সিডেন্ট কী। এবার এখানে বলেছে দেখেন যে অ্যাক্সিডেন্ট হ্যাপেন ডিউ টু দ্য অ্যাকশন রিলেশনশিপ বিটুইন 4 এলিমেন্টস। অর্থাৎ কোন কোন কারণে অ্যাক্সিডেন্ট হয়? মানুষের কারণে অ্যাক্সিডেন্ট হয়, ইকুইপমেন্টের কারণে অ্যাক্সিডেন্ট হয়, মেনটেন্যান্সের কারণে অ্যাক্সিডেন্ট হয়, প্রসেস সিস্টেমের কারণে অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হইলে আসলে সমস্যাটা কী? আমাদের কী কী সমস্যা হয়? আমাদের লাইফ চলে যায়, আমাদের সম্পদ চলে যায়, এনভায়রনমেন্ট ড্যামেজ হয়ে যায়, এটা বলেছে আর কি। তো তারপর দেখেন এখানে বলেছে যে কজেস ফর অ্যাক্সিডেন্ট, মানে অ্যাক্সিডেন্ট হয় কী কী কারণে? আনঅ্যাওয়ারনেসের কারণে হয়, মানে আমরা সেফটি যে রুলস, এই রুলসের সাথে রিগার্ড করি, নেগলিসিয়েট করি, নেগলিসেন্ট করি। তারপর লেক অফ আন্ডারস্ট্যান্ডিং, আমরা মনে করি যে সবই বুঝি, কিন্তু আসলে বুঝি না। এইসব কারণে আমাদের সমস্যাগুলো হয়। হ্যাঁ, আনসেফ কন্ডিশন, এই কথাগুলো এখানে বর্ণনা করা হয়েছে। এবার দেখেন হেজার্ড টাইপ। হেজার্ড কয় প্রকার? হেজার্ড আমাদের বইয়ে সাধারণত 4 প্রকার লিখেছে: ফিজিক্যাল হেজার্ড, বায়োলজিক্যাল হেজার্ড, কেমিক্যাল হেজার্ড, আর্গোনমিক হেজার্ড। ফিজিক্যাল হেজার্ড মানে হচ্ছে আপনি শারীরিকভাবে আহত হয়েছেন, এটা হচ্ছে ফিজিক্যাল হেজার্ড। মাথার ফ্যান পইরা মাথা ফাইটে গেছে, এটা ফিজিক্যাল হেজার্ড। রক্ত বের হয়েছে, ফিজিক্যাল হেজার্ড। তারপর ধরেন আপনি অনেক তাপমাত্রা, রোদ লাগতেছে, এটাও ফিজিক্যাল হেজার্ড। আপনি অনেক শব্দ, জোরে জোরে শব্দ শুনতেছেন, এটাও ফিজিক্যাল হেজার্ড। আপনি অনেক বাতাসের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এটাও ফিজিক্যাল হ্যাজার্ড। এবার তাহলে বায়োলজিক্যাল হ্যাজার্ড কি? আপনার সাপে কামড় দিছে, এটা বায়োলজিক্যাল হ্যাজার্ড। করোনা ভাইরাস ধরছে, এটা বায়োলজিক্যাল হ্যাজার্ড। জ্বর হয়েছে কোনো একটা কারণে, ক্যান্সার হয়েছে, বায়োলজিক্যাল হ্যাজার্ড। ঠিক আছে, রক্ত যদি বলে অ্যান্সারে দেখেন রক্ত, ভাইরাস, এনিম্যাল, এই ধরনের কোনো কিছু দেখেন, আপনি বুঝে নেবেন বায়োলজিক্যাল হ্যাজার্ড। কেমিক্যাল হ্যাজার্ড মানে কি? এই যে ধরেন ধুলোবালির সমস্যা, তারপর আপনার অফিসে কোনো দুর্গন্ধ বের হয়েছে, এগুলোর সমস্যা। আর আর্গোনমিক হ্যাজার্ড মানে হচ্ছে কি? আপনি ভুল পদ্ধতিতে কাজ করতেছেন, আপনি একটানা অনেকক্ষণ কথা বলতেছেন, কম্পিউটার চালাইতেছেন, 60 মিনিট পর কমপক্ষে 20 সেকেন্ডের জন্য বাইরে তাকাচ্ছে না, এই যে উল্টাপাল্টা করার কারণে আপনার আর্গোনমিক হ্যাজার্ডটা হচ্ছে। আর্গোনমিক হ্যাজার্ড মিনস এই যেটা আস্তে আস্তে সমস্যাটা হয়, এটা হচ্ছে আর্গোনমিক হ্যাজার্ড। আচ্ছা চলেন তারপর দেখি, এগুলো বর্ণনা করা হয়েছে, অসুবিধা নাই, এগুলো দেখবেন আপনারা। হ্যাজার্ড নিয়ে কথা শেষ। এবার দেখেন আরেকটা বলা হয়েছে সাইকোসোশ্যাল হ্যাজার্ড। তাহলে হ্যাজার্ড কয় প্রকার পাইলাম? 5 প্রকার পাইছি আমাদের এখানে। হ্যাজার্ডের অনেক প্রকার আছে ভাই, 6 প্রকার পর্যন্ত হ্যাজার্ড আছে। তো সাইকোসোশ্যাল হ্যাজার্ড বলতে কি বোঝায় দেখেন, এটার ক্ষেত্রে স্ট্রেস ফ্যাক্টরস কি দেখেন, কনফ্লিক্ট উইথ ম্যানেজারদের সাথে সমস্যা হলে আমাদের সাইকোসোশ্যাল হ্যাজার্ড হতে পারে। কলিগদের সাথে আমাদের পুয়ার ওয়ার্কিং কন্ডিশন হলে হয়। হেভি ওয়ার্কলোড, অনেক বেশি কাজ আপনারা দিয়ে রাখছে, একদিনে 20টা ক্লাস দিয়ে দিচ্ছে আপনারা, যেটা আপনারা আজকে আমার দিচ্ছেন আর কি, সরি। এই সাইকোসোশ্যাল হ্যাজার্ড হচ্ছে আর কি। হ্যাঁ, তারপর কি হয়? থ্রেটস, হ্যারাসমেন্ট, এই যে ভায়োলেন্সগুলো যেগুলো হয়, যেসব কারণে এটা হয়। ডিলিং উইথ হ্যাজার্ডের সাথে আপনি কীভাবে ডিল করতে পারেন? ঠিক আছে, এই আপনি চিন্তা করবেন যে এটা ভাঙছে কিনা, এটা হয়েছে কিনা, এই প্রশ্নগুলো করবেন, তাহলে আপনি হ্যাজার্ডের সাথে ডিল করতে পারবেন। আচ্ছা, এখানে বলেছে আপনার দেখেন হ্যাজার্ড ম্যানেজমেন্ট। আপনার হ্যাজার্ড ম্যানেজ করতে হলে আপনাকে কী করতে হবে? আইডেন্টিফাই হ্যাজার্ড আইডেন্টিফাই করতে হবে। 2 নম্বরে হ্যাজার্ড অ্যাসেস করতে হবে। 3 নম্বরে হ্যাজার্ডটা ফিক্স করতে হবে। 4 নম্বরে মনিটর করতে হবে। ঠিক আছে, এই দেখেন 4 নম্বরে ইভ্যালুয়েট বা রেজাল্ট চেক করতে হবে। এই কথাগুলো বর্ণনা করা হয়েছে। অনেকগুলো সায়েন্সের কথা বলা হয়েছে হ্যাজার্ড রিলেটেড, এই সায়েন্সগুলো আপনারা দেখবেন। তারপরে আমরা এই বাকিটা, এটা কিন্তু আমরা এই যে আমরা করবো না, এভিডেন্স করবো, সেখানে আমরা আরও ভালো করে শিখবো। এবার দেখেন স্টেইং সেফ, নিরাপদ থাকার জন্য আমাদেরকে 4টা এই কাজগুলো করতে হবে। হ্যাঁ, স্পট দ্য হ্যাজার্ড, অ্যাসেস, ফিক্স, ইভ্যালুয়েট। এই উপরে যে কথাগুলো বলে আসছিলাম না একটু আগে, এগুলো এখানে বলা হয়েছে। এবার দেখেন কন্ট্রোলিং হ্যাজার্ড। কন্ট্রোল করতে হলে আপনাকে জানতে হবে কোনটা কোন প্রকারের হ্যাজার্ড, সেইগুলো আবার বর্ণনা করছে, সেম কথাই 2-3 বার বলছে। এবার দেখেন হ্যাজার্ড কন্ট্রোল করতে হইলে দ্য বেস্ট ওয়ে টু প্রিভেন্ট ইনজুরি, আপনি যদি ইনজুরি রক্ষা থেকে বাঁচতে চান, তাহলে আপনাকে 3টা পদ্ধতিতে আপনি বাঁচতে পারেন। অ্যাট দ্য সোর্স, একদম উৎস থেকে আপনি সমস্যা উচ্ছেদ করে ফেলতে পারেন। মাঝখান থেকে লং দ্য পথ, অর্থাৎ সমস্যা হঠাৎ করে মাঝখান থেকে দূর করতে পারেন। অ্যাট দ্য ওয়ার্কার, অর্থাৎ কাজের ক্ষেত্রে থেকে আপনি দূর করতে পারেন। ঠিক আছে, এগুলো একটু ডিপলি পড়বেন।
আচ্ছা, এবার দেখেন কন্ট্রোল হেজার্ডের এখানে কি বলছে, কন্ট্রোল হেজার্ডে বললো নো ক্রিয়েট এনি, মনে রাখতে হবে সবসময় আপনি হেজার্ডটাকে দূর করলেন ঠিক আছে, কিন্তু এইটা যেন নতুন কোনো সমস্যা তৈরি করতে না করে এই চিন্তাটা আপনাকে মাথায় রাখতে হবে। পিপিই দেখেন, পিপিই মানে তো বুঝেন আপনারা, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এই যে হেলমেট পরতে হয়, হেড অ্যান্ড আই, চোখকে বাঁচাতে চশমা ব্যবহার করতে হয়, কানকে বাঁচানোর জন্য কি করতে হয়, পাকে বাঁচানোর জন্য জুতা পরতে হয়, হাতকে বাঁচানোর জন্য গ্লোভস পরতে হয়, হ্যাঁ, তারপর নাককে বাঁচানোর জন্য কি করতে হয়, সব কিছু এখানে বর্ণনা করা হয়েছে। পিপি মাস্ট কেমন, পিপি কেমন হইতে হবে, অবশ্যই কমফোর্টেবল হইতে হবে, প্রপারলি হইতে হবে, এবং ওয়েল কন্ডিশন এবং ওয়েল মেনটেন হইতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট হইতে হবে, নতুন হ্যাজার জন্য তৈরি না করে এরকম কিছু হইতে হবে আর কি। হ্যাঁ, টাইপ অফ ইমার্জেন্সি বলতে কি বোঝায়, আগুন লেগে গেলে, আহত হয়ে গেলে, হেজার্ডের শিকার হলে, হ্যাঁ, ভায়োলেন্স হলে, হ্যারাসমেন্টের শিকার হলে, এগুলো হচ্ছে ইমার্জেন্সি প্রসিডিউরস। সো সব কিছু আমি সিভিএলএমে দাগায় রাখছি, এগুলো আপনাদেরকে একটু দেখতে হবে। এবার ইমার্জেন্সি প্রসিডিউরসের মধ্যে কী কী থাকে, রিপোর্টিং প্রসিডিউরস, ডিসকাশন অ্যান্ড অ্যালার্ম সিস্টেম থাকে। এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসে যে ইমার্জেন্সি প্রসিডিউরস বলতে কী বুঝো, বা 4টা পয়েন্ট লিখতে বলে। হ্যাঁ, ইকুইপমেন্ট অ্যাভেলেবেল, এগুলা দেখেন ইকুইপমেন্ট কী কী থাকে। তারপর চলেন এখানে আমরা দেখি রিপোর্টিং ইনজুরিস, অর্থাৎ ইনজুরি হলে, ধরেন আপনি সাধারণত কোনো অসুস্থের শিকার হলে আপনি কী করবেন, আপনি সবার প্রথমে ফার্স্ট এড ট্রিটমেন্ট নেবেন, অর্থাৎ এই যে মলম টলম লাগাবেন। তারপর আপনি কী করবেন, আপনার বসের কাছে বলবেন, তারপর আপনি হসপিটালে চলে যাবেন। এখন কথা হচ্ছে, ধরেন আমি একজন অফিসে গেলাম, হঠাৎ করে আমি অসুস্থ হয়ে গেলাম। সো ওই দিন কি আমার চাকরি টাকা, আমি যে ধরেন 500 টাকা বেতন পাই, এই 500 টাকা কি আমাদের দিবে কি দিবে না। তো বাংলাদেশি যে রুলস আছে, এই রুলস অনুযায়ী আপনাকে অবশ্যই টাকা দিতে হবে, ঠিক আছে, এই কথাগুলো বলেছে। সো আপনাদের কাজ হবে এই শীটটা একটু ভালো করে দেখবেন। 3টা পড়ে ফেলছি, সব শেষ মাশাল্লাহ। এখন এই শেষ কিন্তু সব শেষ নয়, শেষ তখনই হবে যখন আপনার মাথায় এগুলো সব চলে আসবে। এখন এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে পুরো সবগুলো ভিডিও, এই যে আমরা 5 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আমাদের মনে হয় 9 দিন হয়েছে, 9 দিনে আমরা চেষ্টা করেছি 9টা ইনফরমেশন শিট শেষ করার। সো 9 দিন যদি আপনি 9 ঘন্টা করে সময় দিতেন, আমার মনে হয় আজকে আপনার খুব ভালো লাগতো, কারণ আপনি অনেক প্রশ্ন করতে পারতেন, আপনি আমার নিজে আটকাইতে পারতেন। সো আটকাইতে জানতে হয় বা আটকানোর মতো প্রশ্ন করতে হয়, করলেও অ্যাটলিস্ট আপনি শিখবেন। আর অবশ্যই যদি আপনি ভালো করে দেখতেন, তাহলে আপনি অনেক প্রশ্ন করতেন যে এটা বুঝি নাই, এটা 2টা বলতে কি বোঝায়, 2টার মিনিংস বলতে কি, হ্যাঁ, এগুলো আপনারা বলতেন। সো তাইলে এতটুকুই। আর আগামী ক্লাসগুলোতে আমরা আর আরেকটা কথা বলে রাখি, আমরা যে কম্পিউটারের উপর যে সিভিএলএমটা আছে, ওই কম্পিউটারের উপর যে ওই ভিডিওগুলো আমি আপনাদের উদ্দেশ্যে এবং পুরা সবার উদ্দেশ্যে ইউটিউবে ডিরেক্ট প্রায় পাবলিক করে দিব। সো যারা কম্পিউটার রিলেটেড একটু কম জানেন, আপনারা ওই ভিডিওগুলো দেখবেন। আর যারা কম্পিউটার সম্পর্কে জানেন, আপনাদের দেখতে হবে না, জানতে হবে না, কারণ কম্পিউটার রিলেটেড থেকে খুব সাধারণ কিছু কোশ্চেন আসে প্রত্যেকবার। 25টার মধ্যে একটা এমসিকিউ থাকে কম্পিউটার রিলেটেড, কখনো রিটেন আসে নাই কম্পিউটার। তবে মাঝে মাঝে দেখতাম আগে শুরুতে আসতো, কারণ তখন তো ভাই মানুষ সিরিয়াসলি পড়তো না। এখন ভাই বিসিএসের সমান হয়ে গেছে, দেখতেছি যে একজন 5-6 বার বসতেছে, সে তার এমসিকিউ 10টায় 10টা হয়েছে, তার ম্যাচিংয়ে 10টায় 10টা হয়েছে, সে এখানেই 15 পায়ে গেছে, তার পাস করতে লাগে 20। সো আর ওই 10টার মধ্যে সে একটা অ্যান্সারও সে নিবে না, মানে অ্যাসেসর বলতেছে আমি একটা অ্যান্সারও নিব না। তো তখন বলেন কি হবে? ওখানে প্রশ্ন আসছে হ্যাজার্ড কি, হ্যাজার্ড হচ্ছে যে পোটেনশিয়াল হার্ম, কিন্তু ওনার প্রশ্নের মধ্যে এতটুকু কেন লিখছে, সিভিএলএম খুলে দেখতেছে যে না আরও বড় আছে, এর বড় কেন লিখে নাই, এরকম বলতেছে। সো বর্তমান আসলে এইগুলাকে একটু কঠিন করে ফেলছে। সো যারা পাস করতে চান একটু আর্লি চেষ্টা করেন, আপনি যত লেট করবেন 100% শিওর মানুষ কষ্ট স্বীকার হয়ে মানুষ পাস করবে। সো সেও আপনার কষ্ট দিবে, বিষয়টা আস্তে আস্তে কঠিন হয়ে যাবে। হ্যাঁ, আর এটা শিওর যে আপনাদের মানে প্রিপারেশনের ঘাটতি থাকে, এই দিক থেকে আবার অ্যাসেসরদের কাজ ঠিক আছে। অ্যাসেসররা ভাই একবারে 100% শিওর আপনি সিভিএলএমটা কোড করতে হবে। যখন আমরা এই ধরনের চাপ দিব, তখন এই ক্যান্ডিডেটরা পড়ালেখা করবে। এই জন্যই আর কি অ্যাসেসর মহোদয়রা এখন ইদানিং একটু এমন করতেছে যে রিটেনের জন্যই দেখা যাচ্ছে একজনকে 4-5 বার বসতে হচ্ছে, কিচ্ছু করার থাকবে না আপনাকে যদি বলে যে আপনি পারলেন না, আপনি নট ইয়েট বাই হইল না, আপনি কিছু করতে পারবেন বলেন। সেই জন্য আমি অনুরোধ করব আপনাদেরকে, যেহেতু একজন গাইড করার মতো মানুষ আছে আপনাদের অলওয়েজ, আপনারা নিজেরা আমার সাথে কানেক্টেড হন না, বরঞ্চ আমি আপনাদেরকে পার্সোনালি মেসেজ দিয়ে কল দিয়ে জিজ্ঞেস করি কয়টা শিখছেন, কতটুকু করছেন, হচ্ছে বিষয়। সো সস্তায় না ভেবে একটু ইফেক্টিভ ওয়েতে শেখার চেষ্টা করেন, যেহেতু কষ্ট করে আপনারা অ্যাডমিশন নিয়েছেন। আপনাদের প্রতি আমার অনেক দায়িত্ব, আপনারা ভালো করেন সেটা আমি চাই।
এখন সুরাইয়া আক্তার, আপনি কে একটু প্লিজ বলবেন? নীরব নয়ন ভাই, আপনি কি শেষ পর্যন্ত ছিলেন? একটু মেসেজ করেন তো। ইসমত আপু, আজকে কি একটু সহজ মনে হলো, না সবাই ঘুমে? জি স্যার, অনেকটা সহজ হয়েছে। চমৎকার, সহজ হওয়ারই কথা। আপনারা ভিডিওগুলো দেখবেন প্লিজ, কারণ আমি সত্যি কথা বলি, আমি ওখানে অনেক ইফোর্ট দিয়েছি। আমি আধা ঘন্টার একটা ভিডিওর জন্য আমি আগে অনেকক্ষণ পড়েছি, এমনকি আমি অনেক উদাহরণ মাথায় নিয়ে পাশে নোট রেখে ওই নোটগুলো উদাহরণভাবে হিট করার চেষ্টা করেছি। এবং আমি প্রেজেন্টেশনগুলোতে অনেক ধরনের নিমোনিক ব্যবহার করেছি, আপনাদের মনে রাখার মতো সহজ টেকনিক ব্যবহার করেছি। মনে রাখবেন, পড়ানো সহজ, বোঝানো সহজ, কিন্তু পরীক্ষায় পাশ করা অনেক কঠিন। হ্যাঁ, ওই যে অ্যাসেসর নিজেরা পরীক্ষা দিতে আসে, ওনারা নিজেরাই ভাই 20-এ 22 পাবে না, 25-এ 20 পাবে না। এটাই স্বাভাবিক, মেনে নিতে হবে। আপনারা যদি এখন বলি আপনি ক্লাস 6-এর ক্লাস নিতে পারবেন কিনা, আপনি 100% পারবেন, কিন্তু 6-এর ক্লাসের শিক্ষার্থীদের সাথে পরীক্ষা দিতে পারবেন কিনা, আপনি পারবেন না। এটাই মানুষের ধর্ম। সো একটু যেহেতু ক্যান্ডিডেট, সো ক্যান্ডিডেটের মতো কষ্ট করতে হবে আপনাদেরকে। স্যার, পরীক্ষার প্যাটার্নটা কেমন হবে একটু যদি বলতেন, মানে কোশ্চেনের প্যাটার্নটা। আচ্ছা, কোশ্চেনের প্যাটার্নটা হচ্ছে যে আপনার এখানে 25 রিটেন হবে। আমরা আপাতত রিটেনেই প্রিপারেশন নিচ্ছি, কিন্তু 10টা হবে এমসিকিউ আর 10টা হবে ম্যাচিং। হ্যাঁ, আজকে ক্লাসটা রেকর্ড পাবেন। আর শেষের 10টা হবে লিখিত রিটেন, অর্থাৎ বলবে হ্যাজার্ড কি, হ্যাজার্ড কয় প্রকার, হ্যাঁ আপনাকে বলবে যে এরকম এরকম প্রশ্ন করবে, তারপর আপনাকে এমসিকিউ করবে। সো চেষ্টা করতে হবে আমাদেরকে, আমরা যদি এমসিকিউ এবং আমরা যদি ম্যাচিং, অর্থাৎ এ কলাম বি কলাম ম্যাচ করবেন না, এগুলোতে যদি আপনি 15 পাইতে চান, তাহলে আপনাকে 100% শিওর আপনার কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। এই 15 পাওয়ার জন্য আপনাকে মুখস্থবিদ্যা কখনো কাজে আসবে না। আপনি দেখবেন যে এমসিকিউতে আপনার যে 2 লাইনের প্রশ্ন আসছে, 2 লাইনের মধ্যে সিএস থেকে শুধুমাত্র একটা পরিচিত শব্দ পাবেন, আর বাকি সবগুলো পাবেন আপনি সিনারিও বেস। আপনার গল্প তৈরি করে দিবে যে মিস্টার রহিম গ্রামের বাড়িতে গেল, গ্রামের বাড়িতে যাওয়ার পর তাকে সাপে কামড় দিল, নিচে বলবে যে হুইচ কাইন্ডস অফ হেজার্ড, তাই না? বলবে যে এই গল্প থেকে তুমি কোন প্রকারের হেজার্ড শিখতে পাইছো, এরকম বলে দিবে। সো আপনি প্রশ্ন না বুঝলে আপনি এখানে আপনার ইংলিশেরও দক্ষতার দরকার আছে। সো এগুলো তো জানতে হবে, প্লাস সিনারিও বেস প্রশ্ন আসে ইদানিং, আর এমন প্রশ্ন আসে যে প্রশ্নগুলোর উত্তর আলাদা অনেক রকম হয়। সো একটু আউলে ফেলার চেষ্টা করে, কারণ জ্ঞানী লোকরা এগুলো করতেছে। তো আর বর্তমানে একজন অ্যাসেসর হওয়া মানে আপনার প্রায় 40,000 টাকা স্যালারিতে জব, একজন বিসিএস ক্যাডারও পর্যন্ত এতটুকু স্যালারিতে, মানে মোটামুটি রিস্ক ছাড়া এই চাকরি করতে পারতেছেন। একটা অ্যাসেসমেন্ট নিলে আপনার কমপক্ষে 8,000 টাকা লাভ হচ্ছে। তো বুঝতেছেন আপনি যদি মানে এক মাসে 4টা অ্যাসেসমেন্ট পান, তাহলে 4 আর 32, আপনার 32,000 টাকা মান্থলি ইনকাম। সো ভাবলাম, ধরে নিলাম আপনার যাইতে আপনার 3,000 টাকা করে খরচ হলো, তাহলে আপনার 3-4 12,000 টাকা খরচ হচ্ছে, আপনার 20,000 টাকা পুরো পকেটে রয়ে গেছে। ডিউটি করছেন মাত্র 4 দিন, এছাড়া পাশাপাশি আপনি ঘুরতেছেন না প্রতিদিন, আপনি ঘুরতেছেন, ছবি তুলতেছেন, শিক্ষার্থীরা আনন্দ করতেছে, অ্যাসেসমেন্ট আপনার ধুমায় খাওয়াচ্ছে। ওই যে অ্যাসেসমেন্টের বা প্রতিষ্ঠানের মালিক যে জীবনও মানে আপনার চেয়ে কম কোয়ালিটি সম্পন্ন বা আপনার চেয়ে বড় কোয়ালিটি সম্পন্ন মানুষকে স্যার ডাকে নেয়, আপনাদের স্যার ডাকতে দেখতে তার অবস্থা খারাপ করে ফেলে। বুঝতে পারছেন? সো সেই জায়গাটা ভাই খুব সম্মানের, আসলে এটা একটু কঠিন হওয়া উচিত। হ্যাঁ, তবে সিবিএলএমের বাইরে থেকে কিছু আসে না, এটা মনে রাখতে হবে। সিবিএলএম সম্পর্কে যে ভালো ধারণা রাখবে সে 100% কম্পিটেন্ট হতে পারবে। কিছু বিষয়, এই সুরাইয়া আক্তার কে, উনি কি আসলে, উনি আমাদের গ্রুপে কীভাবে আছে, লিঙ্ক কীভাবে পাইলো? তো স্যার কি সহজ মনে হয়েছে আজকে একটু? হ্যাঁ, আমি ওই যে আগের ক্লাসগুলো একটু দেখার কারণে আজকে শুরুর দিকে যেটা মানে বিগত ক্লাসে সামারি দিয়েছেন ওটা কিন্তু সহজ মনে হয়েছে। সহজ মনে হয়েছে, তাই না? মাশাআল্লাহ। এই প্রথম 1 নাম্বার সিভিএলএমটা যে বুঝবে, তার জন্য বাকি 11টা সিভিএলএম পড়া সহজ। কারণ যেই ব্যক্তি সিএস বুঝবে না, যেই ব্যক্তি এলিমেন্ট বুঝবে না, যেই ব্যক্তি অ্যাসেসমেন্ট বুঝবে না, যেই ব্যক্তি পারফরমেন্স ক্রাইটেরিয়া বুঝবে না, যে ব্যক্তি রেঞ্জ অফ ভেরিয়েবল বুঝবে না, সে এভিডেন্সে কিছুই করতে পারবে না, সে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াতে গিয়ে কিছুই বুঝবে না। আপনি অ্যাসেসমেন্ট নেবেন, কি অ্যাসেসমেন্ট নেবেন? ঠিক আছে, এগুলো বুঝতে পারবেন না। তবে টাস্ক অ্যানালাইসিস যে বুঝবে না সে কিছুই বুঝবে না। এই জন্য এই 1 নাম্বার সিভিএলএমটা এই পুরো সিবিটি এর প্রাণ বললেই চলে। আর সামনেরগুলা অনেক সহজ, এগুলা
সামনেরগুলো থেকে আপনি প্রশ্ন করলে আপনি এমনি উত্তর পারবেন। তারপর ধরেন এই যে হেজার্ড কি, এগুলো তো আপনারা আগে থেকেই জানেন। হেজার্ড কয় প্রকার এগুলো আগে থেকে কিন্তু জানেন, কিন্তু কেউ কেউ আছে ডিরেক্ট পড়ে নাই হয়তো বা, যদি একটু বুঝায় প্রশ্ন করি সে উত্তর ঠিকই দিতে পারবে। কিন্তু এমন কিছু জিনিস 1 নম্বর সিভিলে রয়ে গেছে যেগুলো আপনি বোঝা ছাড়া, সিভিজে ট্রেনার ছাড়া কখনো সম্ভব না। তো ভবিষ্যতে আমরা আরও করব। আমি আজকে অলরেডি আরেকটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে, সেটা 5 নাম্বার সিভিএলএম এর। হ্যাঁ, আমরা সেটা কিসের দিয়েছিলাম, ইনহ্যান্স প্রফেশনাল টেকনিক্যাল ইয়ে মনে হয়, হ্যাঁ, ইনহ্যান্স কোয়ালিটি সার্ভিস। অর্থাৎ আমরা ট্রেনিং সেন্টারে আমরা কীভাবে ভালো কোয়ালিটি এনশিওর করতে পারি, আমরা একটা শপ কেনার ক্ষেত্রে, অফিস কেনার ক্ষেত্রে, একটা অফিসের ক্ষেত্রে কীভাবে আমরা কী করতে পারি এই বিষয়গুলো। সত্যিকার অর্থে আপনি যদি এই সিবিটিএ ভালো মতো জানেন, ফুল কোর্সটা করেন, আপনি ট্রেনার হিসেবে নিজেকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। এ হচ্ছে বিষয়। তো আজকে আর কিছু বলতে চান কেউ? তো আর দেরি না করে রেকর্ডটা অফ করে দিলাম।